তুমি মোবাইল কোথায় পেয়েছ? নিয়নের কথায় ব্রু বাঁকালো শাকিলা। মস্করা করে বলল, মোবাইল কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? এমা, আগে বলবে না? আমি এত টাকা দিয়ে না কিনে রাস্তার ধারে খুঁজে নিতাম একটা মোবাইল। মজা করছো নাকি? মোবাইল কেনার টাকা কোথায় পেয়েছো তুমি? শব্দ করেই হাসল সে। তোমার টাকার আশায় বসে থাকবো আমি? ভাবলে কি করে? এমন দু চারটা মোবাইল কেনার টাকা আমার কাছেই থাকতে পারে, আর না থাকলেও জোগাড় করার ক্ষমতা আমার আছে, বুঝলে? কথাটা একটু ভাব নিয়েই বলল শাকিলা। এসব কথার মানে কি? দেখো, আগে ছিলে নষ্ট পাড়ার মেয়ে, এখন তুমি আমার ঘরের বউ, তাই চলাফেরায়ও পরিবর্তন আনো। জোগাড় করতে পারবে মানে কি? ঘরে বসে টাকা কোথায় থেকে জোগাড় করবে তুমি? নিয়নের কথায় বিরক্ত হওয়ার পরিবর্তে শব্দ করেই হাসল শাকিলা। আমি শাকিলা, তোমার এসব দু এক কথাই ফসকে যাওয়ার মতো মেয়ে আমি না। আমি যা খুশি করি না কেন তুমি আমায় আটকাতে কখনোই পারবে না। তবে তেমন কিছু ভাবছি না আপাতত। তুমিও আমায় ভাবতে বাধ্য করো না। আর হ্যাঁ, নিজের চিন্তা ভাবনা ঠিক করো নিয়ন সাহেব, বলে আরও জোরে জোরে হাসতে হাসতে ঘরে চলে গেল সে। নিয়ন অবাক হয়ে চেয়ে রইল সেই দিকে। মায়াদের বদ্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তাসকিন। মন স্থির করল কারো করুণার পাত্র হয়ে আশ্রয় নিবে না আর কারো বাড়িতে। 2 দিন পর পর একইভাবে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দিবে, তার কি গ্যারান্টি আছে? যে করেই হোক একটা বাসা ভাড়া নিয়ে কাজের জোগাড় করতে হবে। যেই বাবা সেই কাজ। সকাল থেকে সারাদিন খুঁজল ছোট একটা রুম। শহরে বড় বড় ফ্ল্যাট খুব সহজে পাওয়া গেলেও কম টাকায় ছোটোখাটো বাড়ি মিলাতে বেশ খাটুনি করা লাগে। তবে অবশেষে সারাদিনের খাটুনি সফল হলো। একটা ছোট বাড়ি পেয়েছে। এক খালা থাকে বাড়িতে একাই। টিনের ঘর খালার। ঘরে 2টা রুম। একটাই খালা থাকে, আরেকটা খালি পড়েছিল। তাসকিন তখন বাসা ভাড়া খুঁজছিল, কিন্তু টাকা বেশি হওয়ায় নিতে পারছিল না। খালা তখন নিজে থেকেই ডাকে তাকে, ওই মাইয়া, বাড়ি কই তোমার? লগে কেডা আছে? তাসকিন থমথমে গলায় উত্তর দিল, বাড়ি অনেক দূরে খালা, সাথে কেউ নেই, আমি আর আমার ছেলে। তাসকিনের কথায় কিছুটা অবাকই হয় খালা। লগে কেউ নেই মানে? তো কি করো তুমি? কাজকাম ছাড়া বাড়ি ভাড়া দিনা কি কইরা? তাসকিন মলিন হেসে উত্তর দিল, সাথে কিছু টাকা আছে, তা দিয়েই হয়ে যাবে আপাতত। তারপর কোনো একটা কাজের ব্যবস্থা করে নিব। খালা পা থেকে মাথা অবধি ভালো করে দেখলো তাসকিনকে, তারপর বলল, আমারও কেউ নেই। পোলার বাপ মরছে মেলা বছর হইল। একটা পোলা, সে বউ বাচ্চা নিয়ে বিদেশ থাকে। একটা ঘর আমার, এক রুমে আমি থাকি, আর এক রুম খালি পইরা থাকে। তুমি চাইলে কম টাকায় আমার ঘরে থাকতে পারো, তবে একটা শর্ত আছে। কি শর্ত খালা? আমার লগে কথা কইতে হইব প্রতিদিন সময় কইরা। কথা কওয়ার একটা মানুষ পাই না, বুঝলা? সবাই কয় বুড়া মানুষ নাকি বেশি প্যান প্যান করি। খালার এমন শর্ত শুনে বেশ অবাকই হলো তাসকিন। আফসোসও হলো। মনে মনে বলল, হায়রে দুনিয়া, কত মানুষ যে কতভাবে আছে, কত মানুষের কত রকম চাওয়া পাওয়া। বিকেল গড়িয়ে সন্ধ্যায় তাসকিন ছোট রুমটাতে পা রাখল। ঘরে একটা চৌকি ব্যতীত কিছু নেই, না থাকারই কথা। বালিশটাও নেই। বাচ্চা নিয়ে ঘুমাবে কি করে? তার এসব ভাবনা চিন্তার মাঝে খালা একটা পুরনো বাড়ি কাঁথা নিয়ে আসলো ঘর থেকে। এই চৌকিটাতে কাঁথা বিছিয়ে আজকে রাত কাটিয়ে নাও, তারপর না হয় তোষক বালিশ কিনে আইনা থাইকো তুমি। তাসকিন কৃতজ্ঞতায় মুচকি হেসে কাঁথাটা গ্রহণ করলো। ছেলেকে খালার কোলে দিয়ে কাঁথাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছে চৌকিতে। শক্ত বিছানায় তাসকিনের শোয়ার অসুবিধা হবে না, কিন্তু ছেলেকে নিয়ে কি করে শোয়াবে এই শক্ত বিছানায়, সে চিন্তাই করছিল তাসকিন। কিন্তু কি আর করার, ভাগ্য তাদের এতটাও ভালো না যে নরম বিছানা বালিশ পাবে, শান্তিতে ঘুমাবে। মাথা গুঁজার একটা ঠাঁই হয়েছে, এটাই শুক্রিয়া। খালা চলে গেলে ব্যাগ থেকে পানির বোতল আর কেক বের করে তাসকিন। দুপুরে কিনেছিল দোকান থেকে, কিন্তু খাওয়া হয়নি। অল্প একটু খেয়ে রেখে দিয়েছিল, এখন খিদে পেয়েছে প্রচুর। বাচ্চাটাও খাবার পাবে না তাছাড়া, তাই ভেবে খেয়ে নিল তাসকিন। ব্যাগ থেকে কয়েকটা সুতি ওড়না বের করে একসাথ করে ভাঁজ করে নিল। তার উপর শোয়ালো ছেলেকে, আর কাপড়ের ব্যাগটা দিল নিজের মাথার নিচে। শোয়ার ব্যবস্থা হলো, সুখে তার ঘুম নেই। কাজের কি ব্যবস্থা করবে সে চিন্তায় নাজেহাল অবস্থা। কাজ ঠিক করতে না পারলে ছেলেকে নিয়ে কি করবে সে? এসব ভাবনার মাঝে রাত পোহায়। রাতেই ভেবেছে সকাল হলে বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনতে হবে। না খেয়ে তো আর বাঁচতে পারবে না। আর দোকান থেকে কিনে খাওয়া মানে 2 দিনের টাকা 1 দিনের খরচ করা। এতে করে টাকা লাগবে দ্বিগুণ, কিন্তু তার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে। এসব বেহিসাবিভাবে খরচ করলে 2 দিন পর না খেয়ে মরতে হবে। তাই সকালে হাত মুখ ধুয়ে বাজারে রওনা দিল তাসকিন। খালা পিছন থেকে ডেকে উঠল, ওই মাইয়া, এ সাত সকালে কই যাও? তাসকিন পিছন ঘুরে এত বিনয়ী সুরেই বলল, বাজারের দিকে যাচ্ছি, কয়েকটা হাঁড়ি পাতিল আনতে হবে আর ডাল চাল। সে ভালো, কিন্তু এটুকু ছেলেকে নিয়ে এত সব করবে কি করে? আর কি করে করব? সাথে তো আর কেউ নেই যে নিয়ে যাব।
আমি বয়স্ক মানুষ, তোমার সাথে সারা বাজার ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার শরীর আমার নেই। তবে তুমি ইচ্ছে করলে ছেলেটাকে আমার কাছে রেখে যাইতে পারো। কথাটা শুনে খালার দিকে গাঢ় চোখে তাকালো তাসকিন। খালার কাছে ছেলেকে রেখে যেতে কেমন সংকোচ লাগছে। একদিনের পরিচয়, ভালো মন্দ কিছু জানে না তেমন। অন্যদিকে তাহিনকে নিয়ে বাজারে গেলেও সমস্যা। মাত্র জ্বর ঠান্ডা সেরেছে, এখন একে নিয়ে এত দৌড়ালে আবার অসুস্থ হবে। তাসকিনের ভাবনার মাঝে খালা এগিয়ে এসে তার কোল থেকে তাহিনকে নিল জোর কোলেই। তাসকিনের মুখের উপর না করতে পারল না আর। শেষে খালার কাছে ছেলেকে রেখে বাজারে গেল। হেঁটে বাজারে যেতে প্রায় 20 মিনিট সময় লেগেছে তাসকিনের। হেঁটে যাওয়ার কারণ দুটো। একে তো হাতে সীমিত টাকা, তার উপর খুচরো কোনো টাকা নেই। রাস্তা চেনা থাকায় হেঁটেই চলে গেল। বাজার থেকে একটা ভাত রাঁধার পাতিল আর একটা কড়াই নিয়েছে। ওই দোকানেই খুব সুন্দর একটা পানি খাওয়ার জগের দিকে নজর গেল তাসকিনের। পরক্ষণেই নিজের অবস্থার কথা চিন্তা করে চোখ নামিয়ে নিল। জগ গ্লাস দিয়ে পানি খাওয়ার সময় এখন তার না। 1 লিটার একটা বোতল আছে বাড়িতে, কাজের ব্যবস্থা হওয়ার আগে সেটা দিয়েই কোনো রকম কাজ চালাবে। এই দোকান থেকে দিনের হয় নিজের জন্য এবং ছেলের জন্য দুটো ছোট বড় বালিশও নিয়েছে কম দামের মধ্যে। সাথে ডাল, চাল, আলু এসব নিয়ে রিক্সার জন্য দাঁড়ালো সে। মন তার স্থির নেই। ছেলেটাকে খালার কাছে রেখে এসে এক মুহূর্ত শান্তিতে দাঁড়াতে পারছে না। সারাক্ষণ ভয় হচ্ছে। একদিনের পরিচয় একটা মানুষের কাছে ছেলেকে রেখে আসা একদম উচিত হয়নি তার। যদিও তার ছেলেকে কিছু করে ফেলে, সে তো কোনো বিচার পাবে না। খালার কাছে যে তাহিনকে রেখে এসেছে তারও তো কোনো প্রমাণ নেই। হঠাৎ দেখলো নেভি ব্লু রঙের পোশাক পরিহিত কতগুলো মহিলা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ফ্যাক্টরির কর্মী। হ্যাঁ, তাসকিনের ধারণা সঠিক। শুধু ওই মেয়ে না, সেম পোশাক পরা আরও অনেক ছেলে মেয়ে মহিলা কত কত মানুষ আসছে রাস্তা ধরে। তার মানে এদিকে কোথাও ফ্যাক্টরি আছে। জেনে মনটা খুশি হয়ে গেল। ভাবলো এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলে জানবে এ ব্যাপারে। কিন্তু তাহিনের কথা মনে করতে আর পা বাড়ালো না। আগে ছেলের কাছে পৌঁছাতে পারলেই হলো, পরে কাজের চিন্তা। তাই ঝটপট একটা রিক্সা ডেকে উঠে পড়লো তাতে। বাড়ি ফিরে দেখলো দুটো রুমেই দরজা বন্ধ, মানে বাহির থেকে সিটকিনি লাগানো। তাসকিনের হাত থেকে আপনা আপনি বাজার সদাইয়ের ব্যাগটা পড়ে গেল। গলা চেঁচিয়ে ডাকলো, খালাকে ডাকার মিনিট খানেকের মধ্যে তাহিনকে কোলে নিয়ে খালা এসে হাজির হলো উঠোনে। তার সাথে 15 বছর বয়সী একটা মেয়েও এসেছে। তাহিনকে দেখা মাত্র দৌড়ে গেল তাসকিন। দৌড়ে গিয়ে ছু মেরে খালার কাছ থেকে তাহিনকে ছিনিয়ে নিয়ে মু দিতে লাগল। চোখের কোণে পানির ফোঁটা। খালা মনে হয় বুঝল তাসকিনের মনের অবস্থা, তাই নরম গলায় বলল, বাড়িতে একা একা কি করতাম, তাই বাচ্চারে নিয়া পাশের বাড়িতে গেছিলাম। কখন আইলা তুমি, আর কাঁদতেছ কেন? তাসকিনের কানে খালার কথা যেতেই সে নিজেকে স্বাভাবিক করল। এখনই খালা, আসলে এই প্রথম ছেলেরে চোখের আড়াল করলাম তো তাই। বাড়ি এসে ছেলেকে দেখতে না পেয়ে ভিতরটা কেমন মোচড়ে উঠল। কাইন্দা লাভ নাই গোমা, ছেলে বড় হয়ে এই দিন মনে রাখবে না। বলেই খালার কি যেন হল, মুখটা কালো করে ঘরে চলে গেলেন তিনি। তাসকিন ও বাজার সদাই নিয়ে ঘরে গেল। তার পিছন পিছন গেল সাথের মেয়েটাও। আপনার নাম কি আপা? মেয়েটি প্রশ্ন করলে তাসকিন উত্তর দেয়, তাসকিন। তোমার নাম কি? আমেনা। চাচির কাছে শুনছি আপনি নাকি এখানেই থাকবেন, তাই দেখতে আইলাম। বলেই মেয়েটা সারা ঘর খুঁটিনাটি করে দেখল। তাসকিন কিছু বলল না। নতুন জায়গা, নতুন মানুষ, প্রথম পরিচয়, কারো সাথে এত বেশি মিশতেও পারে না, আবার কাউকে আঘাত করে করা কথাও শোনাতে পারে না সে। আমেনা আরও বেশ খানিকক্ষণ ছিল। বেশি কথা বলে একটু ছুটাছুটি বেশি করে, কিন্তু মানুষ ভালো। আমেনার সাথে কথায় কথায় তাসকিন জিজ্ঞেস করল, বাজারে দেখলাম নেভি ব্লু রঙের পোশাক পরা অনেক ছেলে মেয়ে, এদিকে কি কোনো ফ্যাক্টরি আছে নাকি? হ্যাঁ আছে তো, বাজারের ধারেই তো। কেন আপা, আমনে কাম করবেন নাকি? কাজ তো করতাম, কিন্তু সুযোগ সুবিধা কেমন? কয়েক ঘন্টা ডিউটি? আমি তো কইতে পারমু না আপা, তো একজন পারব। কে সে? তাসকিন ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলে আমেনা মুখে খানিকটা লজ্জা ভাব এনে বলল, আমনের মোবাইল আছে আপা। হুম, কেন? দেন তারে কল দেই, সে ওইখানে কাম করে, সব কইতে পারব। তাসকিন তার ছোট্ট বাটন মোবাইলটা এগিয়ে দিতেই আমেনা সেটা নিয়ে মুখস্থ নাম্বার চেপে তুলল ফোনে। রিং হলে রিসিভ করতেই বলল, হ্যালো। অপর পাশের কথা শুনতে পেল না তাসকিন, তার মাঝে আমেনা বলে উঠল, আম্বপোষের বাড়ি তো এক আপা ভাড়া আইছে, তার মোবাইল এটা। শোনো, একটা কথা দরকারে কল করছি, আপায় নাকি তোমগো ফ্যাক্টরিতে কাম করব। আচ্ছা, তোমগো না 12 ঘন্টা ডিউটি? কথাগুলো এক নাগালে বলে তবেই থামল আমেনা। এরপর ফোনের স্পিকার বাড়িয়ে দিল। অপর পাশ থেকে একটা পুরুষ নালী কণ্ঠ ভেসে আসল,
হুম 12 ঘন্টা এক সপ্তাহ দিনে আরেক সপ্তাহ রাতে। বেতন 7 তারা চিহ্ন 8,000-এর মতো পাবে। কিন্তু সমস্যা হলো এখন তো আমাদের এখানে কর্মী নিচ্ছে না। আমেনা ঝাঁঝালো গলায় বলল, এত বড় ফ্যাক্টরি আর তুমি কইলেই হইব যে লোক নেয় না? আমি তো শুনছি সারা বছরই মানুষ আনা নেওয়া করে এনে। ইফাত জানালো সে স্যারের সাথে কথা বলে দেখবে। কল কেটে দিল। একটুখানি আসার আলো খুঁজে পেল তাসকিন। খালার মাটির চুলোয় কোনো রকম ডালভাত রান্না করে নিল। বিকেলে খালা এসে বসল তাসকিনের পাশে। খালাকে দেখে খুবই আন্তরিকতার সহিতে ডাকল তাসকিন। বসেন খালা। মহিলা ও বসল। তা কি রান্ধাবাড়া করলা গো মাইয়া? এই তো খালা ভাত আর ডাল রাঁধছি শুধু। একা মানুষ এত রাঁধতে মন টানে না। হো কথা মিছা কও নাই। আমারে দেখো না একলা মানুষ একটা তরকারি আর ভাত রাঁধতে পারলেই হইয়া যায়। তা কামের কথা, কি চিন্তা করলা? মুখটা মলিন হয়ে এলো তাসকিনের। জবাব দিল, তখন যে মেয়েটা আসছিল না আপনার সাথে, সে বলছিল বাজারের পাশে নাকি কারখানা আছে একটা বর্ষর। সেখানে একজন পরিচিত আছে তার। ওই লোকের সাথে কথা বলেছে, বলল বসের সাথে কথা বলে দেখবে। কথাটা শুনে খালাও খুশি হল। বলল, তা তো বেশ ভালো, কিন্তু তোমার পোলারে কি করবা? তার কোনো ব্যবস্থা করছো? কামে গেলে তার কি হইব? চিন্তায় পড়ে গেল তাসকিন। সত্যি তো, কাজের না হয় ব্যবস্থা করবে, কিন্তু তাহিনকে কোথায় রেখে যাবে? আর সেখানে নিয়ে যাওয়ার নিয়ম আছে কি? ভেবে দীর্ঘ শ্বাস ফেলল। খালা বলল, তত চিন্তা কইরো না, আল্লাহ একটা ব্যবস্থা কইর দিব। তাসকিন ছোট করে জবাব দিল, হুম। কথা পাল্টাতে বলল, খালা আপনার ছেলের কাছে চলে গেলেই তো পারেন এখানে একা একা না থেকে। কথাটা ভালো লাগল না খালার। তাসকিন যেন ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে। চরম রেগে গেল খালা। রেগেমেগে বের হয়ে যেতে যেতে বলল, ভাড়া থাকবা থাকো, এত কথা কও কেন? আজাইরা মানুষের খাইয়া আর কাজ নাই, অন্যের চিন্তা করা ছাড়া। বলতে বলতে বেরিয়ে গেল। খালার এমন ব্যবহারে তাজ্জব বনে তাসকিন। কি এমন বলল খালা, হঠাৎ করে এমন ব্যবহার কেন করল? এই দাঁড়া। মেয়েলি মিষ্টি কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল জিহান। কি প্রতিদিন ঝোপঝাড়ে দাঁড়িয়ে কি করিস? কিঞ্চিত ভ্রু বাঁকাল জিহান। ঝোপঝাড়? কিসের ঝোপঝাড়? শাকিলা হাসল। মনে হয় এই শব্দ নতুন শুনলি? আমি গোসল করার সময় পুকুরের পিছনের ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকিস না তুই? শাকিলাকে অবাক করে দিয়ে তার থেকে দ্বিগুণ শব্দে হেসে উঠল জিহান। তোমার গোসল দেখতে ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে? এ কথা ও শুনতে হলো, হায় খোদা। আমার দেখতে মন চাইলে সামনে থেকেই দেখতে জানি। বলেই চলে যাওয়ার জন্য উদ্যোগ নিলে শাকিলা তাকে থামিয়ে দেয়। আমি একদিন হাতে নাতে ধরতে পারলে কিন্তু গর্দান যাবে। আই ডোন্ট কেয়ার, বলেই চলে গেল জিহান। শাকিলা অবাক হল। তাকে পাত্তা দিল না এ ছেলে। কিন্তু প্রতিদিন গোসল শেষে শাকিলা বাড়ির বাইরে বের হয়ে রাস্তায় জিহানকে দেখেছে আশেপাশে। আর আজ কিনা বলছে সে রিল না। তবে কে হতে পারে? সে যাই হোক, কিন্তু জিহান তাকে এইভাবে তুচ্ছ করে খুব বড় ভুল করেছ। এর মাসুল দিতে হবে তাকে। ইফাত স্যারের সাথে কথা বলেছে। স্যার বলল তাসকিনকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। কল করে এ কথা জানিয়েছে সে। আমেনা যখন গদগদ করে কথাগুলো জানালো তাসকিনের মন তখন আনন্দে নেচে ওঠে। তাহিনকে কোলে নিয়ে 10 মিনিট হলো বাজারে দাঁড়িয়ে আছে সে। আসার সময় আমিনার মন খারাপ হল। সেও আসতে চাইছিল, কিন্তু তার মা তাকে ছাড়বে না কিছুতেই। তাই তাসকিন একাই এসে ইফাতের অপেক্ষা করছে। এর আগে কেউ কাউকে দেখেনি, তাই খুঁজে বের করতে একটু তো অসুবিধা হবেই। ইফাত কল করে করে অবশেষে খুঁজে পেয়েছে তাসকিনকে। দুজন মিলে বসের সামনে গিয়ে দাঁড়াল। বসো। তাসকিনকে একবার দেখে তারপর ইফাতকে বলল, তুমি যাও, আমি কথা বলে নিচ্ছি। ইফাত মাথা কাত করে চলে গেল। বসো জানতে চাইল লেখাপড়া কতদূর। জি স্যার, এসএসসি পাশ করেছি। ওহো, ভালো। মোটামুটি তো লেখাপড়া ছিল, ভালো একটা কাজ দিতে পারতাম, কিন্তু দুঃখিত মিস। তাসকিন আমার নাম। ওহো হ্যাঁ মিস তাসকিন, আমাদের এখানে আপাতত ভালো ভালো সব পদেই কর্মী আছে, তাই আপনাকে লেভার পদেই জয়েন করতে হবে এখন জয়েন করলে। আর যদি অপেক্ষা করেন তো 3-4 মাস পর ভালো উচ্চ পদে নিয়োগ দিতে পারবো একটু। আপনি চাইলে সিভি জমা দিয়ে যেতে পারেন, আমরা ব্যাপারটা ভেবে দেখব। না না স্যার, কাজটা আমার এখনই দরকার। লেভার পদে হলেও সমস্যা নাই। তাসকিন পর কথায় কিছুটা অবাক হলো সেখানকার স্যার। সবাই শিক্ষা যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে, আর এই মহিলা একটা হলেই হলো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।
আগামী শনিবার থেকে জয়েন দেওয়ার কথা বললেন স্যার। এখানেও একটা এক্সট্রা সুবিধা আছে, ছোট বাচ্চা রাখার আলাদা সেক্টর আছে। অনেক মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে কাজ করার জন্য। তাদের সকলের বাচ্চাগুলো ওই রুমগুলোতে রাখে। সেখানে বিভিন্ন খেলনা এবং বাচ্চাদের দেখাশোনা করার আলাদা লোক বরাদ্দ করা আছে। ৩-৪ জন বাচ্চা প্রতি একটা করে মহিলা রাখা। তারা তাদের দেখবে, টাইম মতো খাওয়াবে। যদিও মাস শেষে বাচ্চার মায়েদের কিছু পরিমাণ টাকা দিতে হয় এই সুবিধা গ্রহণ করার জন্য, তবুও তারা খুশি মনে নিশ্চিন্তে কাজ করতে পারে। তাসকিন এ ব্যাপারটা জানতে পেরে মহা খুশি। এখন আর তাহিনকে নিয়ে চিন্তা নেই, এখানেই রেখে কাজ করতে পারবে। দিন দিন চাহিদা বেড়েই চলছে শাকিলার। আজ মোবাইল, কাল শাড়ি, অন্য দিন আরেকটা দামি কিছু, একের পর এক বাড়ছে তার চাপা পাওয়ার সংখ্যা। রাত করে বাড়ি ফিরে নিয়ন। শাকিলা ঘরে দরজা দিয়ে ফোনে কথা বলছে কারো সাথে। নিয়ন বাড়িতে ঢুকেই শাকিলার হাসির শব্দ শুনতে পেল। ভাবল কাজের মহিলার সাথে বুঝি হাসছে। কিন্তু তার ধারণা ভুল হল যখন দেখল ঘরের দরজা বন্ধ। দরজায় টোনা দেওয়ার বেশখানিক পরে দরজা খুলে দিল শাকিলা। ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিলে? নিয়নের কথা অবাক চোখে তাকালো শাকিলা। আমার কাজের কৈফিয়ত চাচ্ছ? শাকিলা, আমি তোমার আগের বউ না যে আমার কাছে কৈফিয়ত চাইবা? আমি বাধ্য নয়। এরপর থেকে অহেতুক প্রশ্ন করবে না। শাকিলার কণ্ঠে হুকুমের সুর। নিয়নও চুপ রইল না আজ। স্বামী হিসেবে একটা কিছু জানতে চাওয়া কৈফিয়ত হয়ে গেল তোমার কাছে? মা বাপ, আত্মীয় স্বজন কেউ তো নেই। ছিলে তো নষ্ট, পাড়ায় বন্ধু বান্ধবও তো নেই, তো কার সাথে কথা বলছিলে? শাকিলা হাসল। স্টো পাড়াটা ও তোর এ বাড়ি থেকে ভালো। যে টাকা দিয়ে কিনে এনেছিস সে টাকা সুদ হলে এ যা। ননাম থেকে বের হব আমি। ভোগ করতে এনেছিস, ভোগ কর ইচ্ছে মতো। এর বাইরে আমার কাজের কৈফিয়ত চাবি না। নিয়ন শব্দহীন চেয়ে রইল শাকিলার দিকে। কিছু বলতে গিয়েও বলতে পারল না। নত হয়ে রইল। অথচ শাকিলার জায়গায় তাসকিন থাকলে এতক্ষণে কয়েকটা লাগিয়ে দিত তার শরীরের উপর। ঘর থেকে বেরিয়ে উঠোনের কোণে থাকা মাচার উপর বসে রইল শাকিলা। নিয়ন খাটের কোণে থমেরে বসে রইল খানিকটা সময়। এরপর শাকিলার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ডাকল, শাকিল পাখি। শাকিলা চুপ থাকল। নিয়ন এবার আরও একটু ঝুঁকে গিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি, তোমার পছন্দের রিং। শাকিলা নড়েচড়ে বসল, তবুও কথা বলল না। অধৈর্য হল নিয়ন। দুঃখিত আমি। আর হবে না এমনটা। এবার তো ঘরে চলো শালিক পাখি। শাকিলা আর চুপ থাকল না। সব স্বাভাবিকভাবে কথা বলল, ভাগ্য ভালো আজ রিংটা এনেছ, নয়তো খবর করে ছাড়তাম। শাকিলার কথায় নিয়ন ও শাকিলা দুইজনই হেসে উঠল। হবে সে হাসিতে বিভিন্ন আছে। বুধবারে ফ্যাক্টরির রোহান স্যারের সাথে কথা বলে এসেছে তাসকিন। শনিবারে কাজে জয়েন করার কথা। মাঝখানে 2 দিন পেয়েছে, তার মধ্যে ঘরটাকে আরও একটু ভালো করে গুছিয়ে নিয়েছে। এ 2 দিনে আমিনার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তাসকিনের। তাসকিন যখন দুপুরে রান্না করে আমিনা তখন তাহিনকে নিয়ে তাসকিনের ঘরেই থাকে। খালার রান্নাঘর তাসকিনের রুম থেকে খানিকটা দূরে, তাই তাহিনপর পাশে আমিনা থাকলে তাসকিন নিশ্চিন্তে কাজগুলো করে আসতে পারে। আজ শুক্রবার, ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে খানিকটা সময় আগেই। আমিনা এসে দরফরিয়ে বলল, আপা তোমার মোবাইলটা একটু দিবা? তাসকিন ফোন এগিয়ে দিতে দিতে বলল, কার সাথে কথা বলবে, কোনো দরকার নাকি? তার কথার উত্তর দিল না আমিনা, বরং দ্রুত ইফাতকে কল করল। রিসিভ হতেই যথাসম্ভব তড়িঘড়ি করে বলতে লাগল, মায়ের ফোনে কল কইর না, মোবাইল মা নিয়া গেছে, এবার ধরা পড়লে আমারে মাইরাই ফেলব। আমেবার কথার মাঝেই তার মাকে আসতে দেখে বিদ্যুতের গতিতে মোবাইলটা তাসকিনের হাতে দিয়ে দেয় আমিনা। কিরে, এ রাতে তুই ইহানে কেন আসি? তো কি কর্মু ঘরে একলা কইরা? টিভিটাও তো নষ্ট। সারাক্ষণ এক ঘরে কি ভালা লাগে নাকি? আমিনার দায় সারা উত্তর শুনে মহিলা এদুক সেদিকে চোখ ভুলালোল ভালো করে, তারপর বলল, তাড়াতাড়ি এসে পড়িস। উনি এসে মোবাইল দেখেনি আমেবার হাতে। দেখলে এতক্ষণে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে চল ফেলত এখানেই। সে চলে যেতেই বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল আমিনা। তাসকিন কাপড় বাজ করতে করতে বলল, ব্যাপার কি? আর বলো না আপা। আচ্ছা, ইফাতরে কি তোমার খারাপ পোলা মনে হয়? একদম তো দেখছ তারে। কথা হইছে। তাসকিন গম্ভীর হল। 1000 বছর একসাথে থেকেও মানুষ চেনা যায় না। আর এক কুইনের পরিচয় কি বলবো? তবে দেখে খারাপ লাগেনি।
আমেনা ও কি যেন ভাবল, তারপর বলল, 2 বছর ধইরা চিনি মানুষটারে, টুকটাক কথা হতো শুধু। তো বলবো আমারে নাকে মেলা ভালোবাসে। তারপরে আমিও। কিন্তু কিছু দিন আগে আম্বো বাড়িতো যাই না ফেলে। সে থেকে আমার স্কুলে যাওয়া বন্ধ কৌড়া দেয়। মায়ের মোবাইল ধরতে দেয় না। কিন্তু বিশ্বাস করো আপা, তার লগে কথা না কইলে যে আমার দম বন্ধ লাগে। বলেই চোখের পানি ছেড়ে দিল সে। তাসকিন কি বলবে বুঝতে পারছে না। চুপ থেকে কাঁদতে দিল আমিনাকে। শনিবার সকাল সকাল উঠে খেয়ে দিয়ে হাতিনকে নিয়ে বেরিয়ে গেল। ফ্যাক্টরিরে পৌঁছে রোহান স্যারের সাথে দেখা করলে তিনি এসে কাজ বুঝিয়ে দেয়। কাজ সহজই, তবে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে, বসার সুযোগ নেই 1 মিনিটও। তাসকিন বাচ্চা রাখার সেক্টরে তাহিনকে রেখে আসলো। মহিলাকে বারবার বলে এসেছে খিদায় বেশি কাঁদলে যেন ডাকে তাকে। এসে কাজ করছে 2 ঘন্টা, যেতে না যেতেই বিকট শব্দে মুখরিত হল সমস্ত ফ্যাক্টরি। একের পর এক গুলির আর মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ। ভয়ে আত্মা কেঁপে উঠল সকলের। হাতের কাজ ফেলে তাসকিন ছুটল তাহিনকে যেখানে রেখে এসেছে সেদিকে। কিন্তু মাঝপথে আটলে দিল কিছু মুখোশ পরিধিত লোক। হাতে তাদের বন্দুক, মুখ কালো কাপড়ে ঢাকা, চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। ডাকাত দল আক্রমণ করেছে ফ্যাক্টরিতে। হাতে হরেক রকমের অস্ত্র, আর মুখে কালো মুখোশ। সাথে অস্ত্র থাকায় কেউ ভয়ে এগুচ্ছে না তাদের সামনে। কর্মীদের ভয় আরও দ্বিগুণ করতে 2 জন পুরুষ কর্মীর বুকে গুলি চালিয়েছে তারা। কর্মী 2 জন সাথে সাথে ছটফটিয়ে মাতারা চিহ্নরা গেছে। এরপর সবার মুখ চুপ, ভয়ে থরথর করে কাঁপছে মানুষ। যে যার মতো চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছে। এক পা নড়ার সাধ্য কারণেই না সে সাহস কেউ করছে। এবার ডাকাত দল তাদের মন ইচ্ছে মতো লুটপাট করে চলে গেল। ডাকাত বের হতেই সকলে হাউমাউ করে কেঁদে উঠল। মায়েরা ছুটল বাচ্চাদের কাছে। তাসকিনও দৌড়ে গিয়ে কোলে নিল তাহিনকে। ডাকাতেরা বাচ্চাদের রুমে যায়নি, তাই তারা ভয় কম পেয়েছে। কিন্তু মানুষজনের এমন অস্বাভাবিক ছুটাছুটি দেখে একটু বড় বাচ্চাগুলো হা করে দেখছে সে দৃশ্য। কৌতূহলে আধৌ আধৌ ভুলিতে মাকে জিজ্ঞেস করছে কেউ কেউ। এর মাঝে আরও একটা খবর ছড়িয়ে পড়ল। কয়েক কর্মীর হাতের আঙুল থেকে নখ তুলে ফেলেছে ডাকাতেরা। প্রথমে নাকি কর্মীরা ছুটাছুটি চিৎকার করছিল, তাদের মুখ চুপ করাতেই হয়তো এর পদক্ষেপ নিয়েছে তারা। যেন একজনকে দেখে 10 জন ভয় পেয়ে যায়। কর্মীদের হাত দিয়ে অঝরে রক্ত ঝরছে। আহ, কি নির্মম দৃশ্য! ফ্যাক্টরি ছুটি দিয়ে দেওয়া হলো। আহতদের নিয়ে ছুটল হাসপাতালে। কম আহতদের চিকিৎসা করা হচ্ছে ফ্যাক্টরির ভিতরেই। হঠাৎ তাসকিনের চোখ গেল ইফাতের দিকে। আঙুল দিয়ে টপটপ করে রক্ত ঝরছে। তার মানে তার আঙুলের নখও তুলে ফেলেছে। ঈশ্বর কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে। তাসকিন এগিয়ে আসল, তবে কথা বলার সুযোগ পেল না। তার আগেই কয়েকজন লোক এসে ইফাতকে নিয়ে গেল ডাক্তারের কাছে। কলিজা কেঁপে উঠল তাসকিনের, মনে পড়ল আমিনার মুখটা। মেয়েটা এই খবর জানতে পারলে কি যে করবে। বাড়ি চলে আসলো তাসিক। সমস্ত এলাকা জানাজানি হয়ে গেছে এতক্ষণে ফ্যাক্টরিতে ডাকাতের আক্রমণের কথা। আমেনা সে কখন থেকে ছটফট করছে। কারো থেকে খোঁজ নিবে সে উপায়ও নেই। তাসকিন এসেছে শোনে তার কাছে ছুটে আসে আমেনা। শুধু সে নয়, আমিকানার মা, বাড়িওয়ালি খালাসহ পাড়ার আরও কয়েকজন মহিলা মেয়ে এসেছে আজ। কি হয়েছে সে তথ্য জানতে এসেছে তারা। ঠোঁট কাঁপছে তাসকিনের, কি করে বলতে সে ঘটনা। কাপা কাপা গলায় তবুও বলল সবটা। আমেনা যখন শুনল আঙুল থেকে নখ তুলে নেওয়ার ঘটনা, সে থেকে মেয়েটার মুখে এক অনাকাঙ্ক্ষিত ভয়ের ছাপ। তবে সামনে মানুষজন থাকায় তাসকিনকে আলাদা করে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। দাঁড়ি অনেকটা সময় ধরে মহিলারা বসেছিল। তাসকিন ও থমেরে বসে আছে। কাজে ঢুকার প্রথম দিনই এমন একটা ঘটনা ঘটে যাবে কল্পনার বাইরে তার। জীবনে প্রথম এরকম একটা ইতিহাসের সাক্ষী হল। স্বচোখে দেখলে এমন ঘটনা ভিতরে ভিতরে ভয় পেয়েছে, তাই অনেকটা অধৈর্য হয়ে আমেনা চলে গেল। রাতেও আসতে পারেনি। পরদিন সকালে ছুটে আসলো আমেনা। আপা, তাসকিন রান্না করেনি, ছেলেকে কোলে নিয়ে শুয়েছিল। আপা, ও আপা, তুমি আমারে কও নাই কেন ইফাতের নখ তৈলা ফেলছে? তাসকিন কি জবাব দিবে বুঝতে পারল না। তবুও সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও। কিসের শান্ত হমু? আমি পাড়ার এক ছেলের থেকে জানছি মাত্র। তা নয়তো জানতেই পারতাম না। আমেনা কাঁদছে। তাসকিন কি বলবে বুঝতে না পেরে ইফাতকে কল করল। 2 বার রিং হতেই কল রিসিভ করল। তাসকিন আমেনার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলল,
কথা বলো। নাক টেকে কান্না থামালো আমিনা। মোবাইল ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, কেমন আছে, কি করছো? এক নাগালে কথাগুলো বলতে বলতে চোখের পানি বিসর্জন দিচ্ছে সে। ইফাত মলিন সুরে বলল, কিছু হয়নি, ভালো আছি আমি। মিথ্যা কথা বলছো তুমি, আমি সব শুনেছি। আরে বাবা, মিথ্যা না, সামান্য একটু লেগেছে, এখন ঠিক আছি তো। বিশ্বাস না হলে এসে দেখে যাও। তাই করব। কথার নাজুক খালা ঘরে আসলো, আমিনা মোবাইল রেখে দিল। খালা বের হয়ে গেলে আমিনা তাসকিনের হাত ধরে বলল, আমায় তোমার সাথে একটু নিয়ে যাও না আপা। মা আমাকে একা ছাড়বে না, যদি তুমি বলো তোমার সাথে বাজারে যাওয়ার কথা তবে হয়তো দিতে পারে। তাসকিন মেরে বসে রইল কিছু সময়। এটা ঠিক হবে না, রাজি হল না প্রথমে, পরে আমিনার আকুতি মিনতির কাছে হার মানল। আমিনার মাকে বলে কয় রাজিও করিয়েছে। শেষে বিকেলে আমিনাকে নিয়ে বাজারে গেল সে। ইফাত এসেছে, সে কি কান্না আমিনার! মানুষ মরলেও বোধ হয় এভাবে কাঁদে না কেউ। 3 মাস যেতে না যেতেই নিয়নের বউ শাকিলা চলে গেছে মেম্বারের ছেলের সাথে। তবে রাতের আধারে লুকিয়ে নয়, বা মেম্বারের ছেলেকে বিয়ে করেও নয়, বরং দিনের আলোয় গেছে সকলের সামনে দিয়ে তার কাজের পার্টনার হিসেবে। চলে গিয়ে আবার নিজে থেকেই নিয়নকে কল করে জানিয়েছে, আমি চলে এসেছি, আমায় খুঁজে বা আমার আশায় থেকে লাভ নেই বলে কল কেটে দিয়েছে। সে থেকে বাড়িতে এসে হতাশ হয়ে বসে আছে নিয়ন। তার ব্যবসা বাণিজ্য সব শেষ, সহায় সম্পত্তি সব শেষ করে তবেই বেরিয়ে গেছে শাকিলা। একালার লোক হিমশিম করছে। নিয়নের আগের বউটা কালো হলেও জাতবংশ ভালা ছিল, মাইয়াডার কথা কত সুন্দর, কত ভদ্র ছিল। তারে রাইখা বাজারের ভেতারা চিহ্ন সে আনছিল, এখন সে নিয়নের নিঃস্ব করে চইলা গেছে। সবই আগের বউয়ের অভিশাপের ফল। জিহানের মস্ত বড় ক্লাবঘর আছে, সেখানে নাচ গান হয় আর বিভিন্ন অনৈতিক কাজের ব্যবসা। শাকিলা চতুর মেয়ে, চলাফেরা ও বেশ শৌখিন, কথার চালে লোককে ফাঁসাতে পারে খুব সূক্ষ্মভাবে। তাই জিহান তাকে নিজের ব্যবসায়ের পার্টনারশিপ হিসেবে নিয়ে এসেছে। তবে এখানেও শাকিলা স্বাধীন, নিজের ফ্ল্যাট নিয়েছে সে। জিহানের বন্দিনী হয়ে থাকবে এমন প্রশ্নই উঠে না। এদিকে নিয়নের ব্যবসায় লাল বাতি জ্বলেছে আরও অনেক আগেই। এখন আফসোস করা ছাড়া তার কোনো উপায় নেই। আর না আছে তাসকিনের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ। নিয়নের এমন পরিস্থিতির কথা কল করে তাসকিনকে জানিয়েছে নেহা ভাবি। সব শোনে তাসকিন কিছু বলল না, শুধু ম্লান হাসল। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, মা বাবা বুবুর ডাকতে শিখেছে আদৌ আদৌ বলিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে গেল তাসকিন। রোহান স্যার ডেকে পাঠিয়েছে তাকে। স্যার আসব। আসেন, শোনেন মিস তাসকিন। হে তাসকিন, খুব কঠিন নাম আপনার, ভুলে যাই বারংবার। তা যে কারণে ডেকেছিলাম, আপনার জন্য একটা সুখবর আর একটা দুখবর আছে, কোনটা আগে শোনবেন? স্যারের মুখে এমন রসিকতার কথা শুনে মুচকি হাসল তাসকিন। কিন্তু মস্তিষ্ক তার ফাঁকা, কিসের সুখবর বা দুর্খবর হতে পারে সে ভাবনায়। খারাপ খবরটা আগে দিন স্যার, এতে করে মন খারাপ হলে পরে যেন ভালো খবরটা শুনে মন খারাপ দূর করতে পারি। তাসকিনের কথায় শব্দ করেই হাসল রোহান স্যার। আপনি খুব বুদ্ধিমতী। তা আর বলার বাকি রাখে না। শোনেন, তবে খারাপ খবরটা হলো কাল থেকে আপনাকে আর এ কাজে আসা লাগবে না। বলতে পারেন কাজ থেকে সাসপেন্স করা হয়েছে আপনালে। স্যারের কথা শুনে তাসকিনের পায়ের নিচের মাটি সরে গেল। কাজ করে যা টাকা পায় তা দিয়ে ছেলের দুধ এনে নিজের খাবার দাবার চলে মোটামুটি। এখন কাজটা হারালে কি করে চলবে সে? মেরে দাঁড়িয়ে আছে তাসকিন, মুখে তার ঘোর আমাবস্যা। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। তাসকিনের এই অবস্থা দেখে স্যার বলল, রিল্যাক্স মিস, আপনার এতদিনের কাজ দেখে যা বুঝলাম আপনি অনেকটা স্ট্রং, ধৈর্যশীল একজন নারী। আর এখন কিনা এই একটা খবর শুনেই ঘাবড়ে গেলে চলবে? তাসকিন নিজেকে সংযত করল, দম সেরে বলল, সুখবরটা কি স্যার? আপনার কাজের পদোন্নতি হয়েছে। আপনাকে তো আগেই বলেছিলাম আপনার লেখাপড়া জানা আছে, একটু ভালো পদে কাজ করতে পারবেন, কিন্তু আপনি তো অপেক্ষা করতে পারেননি, তাই লেবারদের সাথে কাজটা করতে হয়েছে এতদিন। কিন্তু এখন জায়গা ফাঁকা হওয়ায় আপনাকে একটু উপরের পদে কাজটা দেওয়া যাচ্ছে। বেতনও ভালো, 15,000-এর উপরে আসবে মাসে। কথাটা শুনে আনন্দে চোখের কোণে জল চিকচিক করে উঠল তাসকিনের। আবেগে আপ্লুত হয়ে উঠল। স্যার হেসে বলল, আজকের মতো আপনি বাড়ি চলে যান। এ মাসের আর 3-4 দিন আছে, এ কয়দিন রেস্ট নিয়ে নিন। সামনের মাসের 1 তারিখ থেকে আবার জয়েন করবেন। তারপর থেকে কিন্তু অনেক দায়িত্ব,
আপনার আন্ডারে গোটা কয়েকশো কর্মী কাজ করবে। তাসকিন হেসে মাথা নাড়ল। তাহিনকে আনতে গিয়ে দেখল ছেলেটা কাঁদছে, অথচ সেখানকার মহিলা তাসকিনকে ডাকেনি একবারও খাবার খাওয়ানোর জন্য। রাগ হল তাসকিনের, তবুও তেমন কিছু বলল না, শুধু বলল, আপনি আমাকে ডাকেননি কেন চাচি? ছেলেটা খিদায় কাঁদছিল, চাচি উত্তর দিল, কই মাত্র কাঁদছিল, এখনই নিয়ে নিতাম কোলে। আর কথা বাড়াল না। তাসকিন বাড়ি ফিরে এসে দেখল আরেক কাণ্ড। আনেনার মা চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলতেছে। তাসকিন মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকতেই তেড়ে আসলেন তিনি। আমার মাইয়া কই? প্রশ্নটা একটু অবাক করি। তার মেয়ের খবর কি না তাসকিনকে জিজ্ঞেস করছে, যে কি না সবে মাত্র কাজ করে বাড়ি এসেছে। কথাটা অবাকের সাথে সাথে হাস্যকরও বটে। তাসকিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনার মেয়ে কোথায়? আমি কি করে বলবো চাচি? কথায় তেলেবেগুনে জ্বলে উঠল মহিলা। টাগে আকর্ষে না পারে তাসকিনের গায়ে হাত তোলে, তবে তা করতে পারছে না। পারলে হয়তো মহিলার ক্ষোভ মিটত কিছুটা। তুমি জানো না আমিনা কই? সারা দিন ও তোমার ঘরেই যত আড্ডা, আর এখন বলছো তুমি জানো না? আমার ঘরে যায়, তাহিনকে কোলে নেয়, এটুকুই। এর বাইরে তো কিছু না। আর আমি ফিরেছি কাজ থেকে, আমি কি করে জানব সে কোথায়? চুপ কর ফাজিল মাইয়া, যত মিছা কথার আর জায়গা পাচ না। কাজ থেইকা ফিররি আমি, ঈশ্বস নেকামির আর জায়গা নেই আমার সামনে, নেকামি মারাস। এই ছেড়ি, এই তোর কাজ এখন শেষ হয় নাকি রাত 7টায় শেষ হইব? কাজেই গেলে তুই বিকেলে কেমনে চইলা আইলি? তুই কামে যাস নাই? কামে গেলে এখন কেন ফিরলি আর হাতে মিষ্টি নিয়া ফিরশত? এসব এমনি এমনি? আমেনারে লইয়া কই গেছিলি আর কোনে রাইখা আইছত? সত্যি কইরাকো। এবার আর মানতে পারছে না তাসকিন। বিনা কারণে তাকে দোষারোপ করছে এ মহিলা, যাতা অপবাদ দিচ্ছে, আর তুই তোকারি। এবার একটু রাগী গলায় বলল তাসকিন, আপনি কি পেয়েছেন চাচি? আমার কাজের দক্ষতা আর লেখাপড়া জানা থাকায় আমার পদোন্নতি হয়েছে। সামনের মাসের 1 তারিখ থেকে সে কাজ করব আমি। তাই আজ বাড়ি ফিরে এসেছি, আর এ কয়দিন ছুটি। অযথা আমার সাথে চেঁচামেচি না করে যেখানে খুঁজলে কাজ হবে সেখানে খুঁজুন। দয়া করে আমাকে অপবাদ দওবেন না, বলে মহিলার পাশ কাটিয়ে চলে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বসে পানি খেতে খেতে ভাবল, কোথায় গেল আমেনা? সেই যে লাস্ট ডাকাতের আক্রমণের পর বাজারে নিয়ে গিয়ে ইফাতের সাথে কথা বলিয়ে দিয়েছিল, তারপর আমেনা আর একবারও ইফাতের নাম মুখে আনেনি তাসকিনের সামনে। আর না তাসকিন 2 মাসে একবার জিজ্ঞেস করেছে এসব ব্যাপারে আমেনাকে। তাহলে আজ আমেনা কোথায় গেল, কার কাছে গেল? ভাবতে ভাবতে ইফাতের নাম্বারটা খুঁজে কল করল। আশ্চর্যজনকভাবে ইফাতের নাম্বার বন্ধ দেখাচ্ছে। বাইরে আম্পনার মায়ের চেঁচামেচি বাড়ছে। হতাশ হয়ে বন্ধ দরজার দিকে চেয়ে রইল তাসকিন। এ কি মুশকিলে পড়ল সে। তাসকিন মিষ্টিগুলো এনেছিল খালাসহ আশেপাশের লোকদের জন্য। এ কয় মাসে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তবে আমিনার মায়ের চিৎকার চেঁচামেচির ফলে তা আর হয়ে ওঠেনি। খালাও বাড়ি ছিল না, এসেছে সন্ধ্যায়। আমিনার মা চলে গেছে আরও আগে। তাসকিন খালাকে ডেকে এনে চাকরির খবরটা দিল, সাথে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল পাশের কয়েক বাড়িতে দিয়ে দিতে। সে যেতে চাচ্ছে না। আমিনার মা দেখলে আবার শুরু করবে। খালা সবটা শুনে হতাশ হয়ে বললে, আগেই বলছিলাম ওই মাইয়ারে এত জায়গা দিও না ঘরে। দেখলে তো এখন সব দোষ হইল। তাসকিন কিছু বলল না, মৌন রইল। কি বা বলার আছে তার? খালা চলে গেলে ইফাতের নাম্বারে আরও কয়েকবার ডায়েল করেছে, কিন্তু লাভ হয়নি, নাম্বার বন্ধ। হতাশ হয়ে শুয়ে পড়ল তাসকিন। কাজ নেই, কয়েকদিন বেলা করে ঘুমোবে কাল ভেবে শুয়েছে তাসকিন। কিন্তু তা আর হলো কই। সকাল সকাল কারো গভীর কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। সারা পাড়ার লোক জড়ো হয়েছে সেখানে। তাসকিন ঘুম থেকে উঠে কান্নার শব্দ অনুসরণ করে গেল আমিনাদের বাড়িতে। উঠোনে পড়ে কাঁদছে তিনি। পাশেই আমিনার শরীরটা অচেতন অবস্থায় পড়ে আছে একটা পাটির উপর। লোক মুখে শোনা গেল গ্রামের জঙ্গলের মতো জায়গায় একটা পুরনো বাড়ির মতো, সেখানটায় নাকি কারো গোংরানোর শব্দ শুনে এক পথচারী শব্দের উৎস খুঁজতে গিয়ে আমিনাকে পায়। তখনও জ্ঞান ছিল মেয়েটার। আমিনার বাবা নেই, মা ভাই রাত পর্যন্ত অনেজ খুঁজেছে, না পেয়ে হাল ছেড়ে দিয়েছিল। ধরেই নিয়েছে ইফাত ছেলেটার সাথে পালিয়ে গেছে হয়তো। তাই অনেক রাত করে এসে শুয়ে পড়ে তারা। আর সকালে যখন লোকজন আমিনাকে এই অবস্থায় নিয়ে এসে ডেকে তোলে, তারপরে দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়ে তার মা। গায়ের জামাটা কোনো রকমে শরীরে পেঁচানো, ছিঁড়ে গেছে কয়েক জায়গায়। ওড়নাটা কোথায় আছে তার খবর জানা নেই হয়তো কারো।
শরীরের অধিকাংশ জায়গায় লাল আর কালচে জখমের দাগ, এসব দেখে যে কারো চোখ বুজে আসার কথা। হতাশা সকলের মাঝে। মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তা আর বুঝার বাকি নেই কারো। কিন্তু কোন মায়ের ছেলে করল এমন কাজ, সে প্রশ্ন সকলের মনে। এর মাঝেই একটি ভেনগাড়ি নিয়ে আসলো আমেনাকে নিয়ে হাসপাতালে চলে যায় তার বাড়ির লোকেরা। ভেনের পিছন পিছন মানুষজনও বের হয়ে যায় বাড়ি থেকে। তাসকিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। আমেনার এমন হাল মেনে নিতে পারছে না সেও। এখানটায় আসার পর থেকে তার একমাত্র বন্ধু বলতে আমেনাই ছিল। হঠাৎ কিছু মনে পড়তে তাসকিন ছুটল নিজের ঘরে। এসেই তড়িঘড়ি করে মোবাইল নিয়ে ইফাতের নাম্বারে কল করল। কিন্তু তাকে অবাক করে দেয় নাম্বার এখনও বন্ধ। হিসাব মিলাতে পারছে না তাসকিন। এসব কি হচ্ছে? তবে কি ইফাত? না না, এই সব কি ভাবছে সে? মাথাটা ঝিম মেরে গেছ তার। 1 তারিখ থেকে নতুন কাজে যোগ করল তাসকিন। এতদিন যে মেয়েটা তাদের সাথে কাজ করেছে এখন কিনা সে মেয়েটা তাদের আদেশ করবে, হুকুম করে কাজ করাবে। তারই হুকুমে কাজ করবে এতদিনের পুরনো কর্মীরা। ব্যাপারটা সকলে ভালো চোখে দেখল না। পুরনো লরমুরা কানাঘুষা করছে। এই মাইয়া কয় মাস হলো কামে আইছে, তার মাঝেই তারে উপরের সব দিয়া দিল। আর আমরা কত বছর ধরে কাম করতাছি, আমদেরকে তো এক পরিমাণ ছাড়ও দেয় নাই কোনোদিন। পাশের একটা মহিলা বলে উঠল, ওই দিন দেখলাম বড় স্যারের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে ওই মাইয়া। তবে কি তলে তলে অন্য কিছু চলে নাকি? হতেও পারে, কিন্তু এর তো একটা ছেলে আছে। না আছে রূপ, গায়ের রঙও তো শ্যামলা। এমন তো না যে সুন্দরী, তার উপর এক সন্তানের মা। তো স্যার কি দেইখা এই মাইয়ার লগে সম্পর্ক করব? তুমি যে কি কও না, পুরুষ মানুষের শরীর হইলেই চলে, কালা আর দলা। এই রকম হাজারটা গুঞ্জন রটে গেল। তাসকিন যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানটা। এতক্ষণ একজন মধ্যবয়সী মহিলা শুনছিল বাকিদের ওই সব নোংরা চিন্তার কথাবার্তা। শেষে তিনি ছোট করে জবাব দিলেন, আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি বুঝলা। চরিত্র মানুষের মহৎ গুণ। গরিবের বেঁচে থাকার একমাত্র সম্ভব তার চরিত্র। তোমরা না জেনে শোনে একটা মেয়ের চরিত্র নিয়ে নানান বাজে মন্তব্য করতাছ। আমি যতদূর জানি মেয়েটা লেখাপড়া জানা, তাই হয়তো তারে উপরের পদে কাজ দিছে। কিন্তু তোমরা না জেনেই মুখের লাগামহীনতার কারণে যাতা বলে ফেলতেছ। এ কথা এক কান দু কান হতে যতে সারা ফ্যাক্টরি ছড়াইবে। মানুষ যদিও পরে জানবে এসব মিথ্যা, তবে তার আগে মানুষ মেয়েটার চরিত্র নিয়ে কথা বলা শুরু করবে। তোমাদের কি মরণের ডর ভয় নাই? মনে যদি এতই সংশয় থাকে তো সরাসরি জিজ্ঞাসা করলেই পারো, এত কানাঘুষা না করে। মহিলাটির কথা হা করে শুনল বাকি কর্মীগুলো। কেউ কেউ হয়তো বুঝার চেষ্টা করল, কিন্তু মানুষের ভিড়ে লেখেলহীন অমানুষ থাকে। তেমনি একজন মহিলা বলে উঠল, যা দেম্যাগ মাইয়ের, কারো সাথে বসে দুইটা কথা কয় নাকি ফ্রি টাইমে? এতদিনে কয়জনের সাথে মিশছে ওই মাইয়ে? আমরা যাইয়া আগ বাড়াইয়া কথা বলবো এতই সুস্থা নাকি আমরা? তার কথা শুনে আগের ভদ্র মহিলাটি ম্লান হাসল। মেয়েরা কাজ করে যা একটু সময় পায় তার ছেলেকে দেয়। তোমাদের মতো অন্যের গিবত করে পাপের বোঝা ভারী করে না। এমন সময় রোহান স্যার সহ তাসকিন উপস্থিত হয় সেখানে। স্যার সবাইকে বলে এখন থেকে আপনাদের কাজ দেখাশোনা করবে তাসকিন। এরপর তাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যেতে পা বাড়িয়ে ফের ঘরে তাকায়। আর এলটি কথা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এতদিন যে মেয়েটা আপনাদের সাথে কাজ করত সে এখন আপনাদের বশ কি করে? আসলে মিস তাসকিন কিছুটা শিক্ষিত, যার কারণে তাকে কাজটা দিয়েছি। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, বলেই মুচকি হেসে চলে গেলেন তিনি। তাসকিন চিরকৃতজ্ঞ এই মানুষটার প্রতি। এখানকার লোকেরা নানান কথা বলছে তা তাসকিনের কানেও গিয়েছিল। স্যার এক কথায় সবটা সহজ করে গেছে। আমেনার ভাই হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরে গ্রামের সকলে তখন তার পিছু ছুটতে ছুটতে তাদের বাড়িতে উপস্থিত হয়। কারণ একটাই, আমেনার কি অবস্থা তা জানতে চায় সকলে। তার ভাই মুখটা ছোট করে আছে, চোখে হতাশার ছাপ। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খবর ভালো কিছু আশা করা ভুল, বরং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে পারে খবরটা। তার জন্য সকলে প্রস্তুত হয়ে গেল। সে জানালো আমেনার অবস্থা ভালো না। সামনে কি হবে বলা মুশকিল, মেডিকেল কেস হয়ে গেছে। আগে পুলিশের কাছে ফাইল করে তবেই ডাক্তাররা রোগীর শরীরে হাত দিয়েছে চিকিৎসার জন্য। সারা দিনের পরীক্ষা নিরীক্ষার পর যা বুঝেছে একাধিক লোকের সমন্বয়ে ধর্ষণ করা হয়েছে তাকে। কম করে ৩-৪ জন্য তো ছিলই। কথাটা শুনেই যেন সকলের গা শিউরে উঠল।
নাম না জানা ধকহকদের প্রতি সকলের ঘৃণাক্ষোভের প্রকাশ পেল তাদের চোখে মুখে। সবাই চায়, সকলেই চায় অপরাধী ধরা পড়ুক, শাস্তি পাক। কিন্তু এ দেশের আইনি ব্যবস্থা অতটাও ভালো না যে ধকহকরা শাস্তি পাবে, তা আবার ফাঁসির মতো শাস্তি। তবুও সকলের মনে একটাই আশা। এ আশা কতখানি বাস্তবায়ন করতে পারবে পুলিশ তা কারও জানা নেই। তাসকিনের সন্দেহ ভুল করে দিয়ে ইফাত আসলো 2 দিন পর। গ্রামে ফিরে আমিনার কথা জানতে পেরে ছুটল হাসপাতালে। আজ আর তার মা ভাইয়ের ভয়ে বসে থাকল না। কে কি বলবে সে দ্বিধা ভুলেই গেছে হয়তো। তবে হাসপাতালে গিয়েও বিশেষ কোনো লাভ হয়নি। ডাক্তাররা আমপনার সাথে দেখা করতে দেয়নি কাউকে। ইফাতের নানি মা তারা চিহ্নরা গিয়েছিল 2 দিন আগে, যার কারণে সেখানটায় গিয়েছিল সে। কিন্তু ওই বাড়িতে আবার নেটওয়ার্ক সমস্যা এত বেশি যে সিমের নেটটাও পায়নি। যার কারণেই তাসকিন কল করে বারংবার বন্ধ পেয়েছে ইফাতের নাম্বার। পুলিশ তদন্ত চালাচ্ছে, কিন্তু এ 2 দিনের ভিতর বিশেষ কোনো লাভ হয়নি। হতাশার মধ্যে আছে সকলে। গ্রামের মেয়েরা এখন ঘর থেকে একা বের হতেও ভয় পায়। সকলের মাঝেই কেমন একটা আতঙ্ক বিরাজমান ওই ঘটনার পর থেকে। যেন এক ঘটনাতে কাবু সারা গ্রামবাসী। এরপর এক এক করে কেটে গেছে গোটা কয়েক দিন কেটে গেছে। প্রায় 15 দিন পর আমিনাকে বাড়ি নিয়ে আসা হয়। দলে দলে লোকজন দেখতে আসে তাকে। আমিনা চুপ, পলকহীন দৃষ্টি, মুখে টু শব্দ নেই। যেন প্রাণহীন পুতুল কেবল বসিয়ে রাখা হয়েছে চেয়ারটাতে। বেঁচে ফিরল এই তো শুক্রিয়া। আমিনা কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ তার থেকে জানতে পারে রাস্তায় দুপুরে একা হাঁটছিল, তখনই পিছন থেকে কেউ মুখে কাপড় চেপে ধরে। তারপর আর কিছু দেখেনি। চোখে কাপড় বাঁধা ছিল, কিন্তু যখন তার শরীরে একের পর এক অত্যাচার করে তখন 3 জন ছিল একসাথে তা টের পেয়েছে বলে জানায়। এটুকু ক্লো দিয়ে হয়তো অপরাধীকে ধরা সম্ভব না, আর না কেস লড়ার মতো হাজার হাজার টাকা পয়সা আমিনার পর আছে। সুতরাং থানায় কেসের ফাইল থাকলেও কেসটা যে এখানেই থেমে গেছে তা বুঝার বাকি নেই কারো। পাড়ার লোকেরা আমিনাকে দেখে ঘর থেকে বের হয়ে এক মহিলা আরেক মহিলাকে বলল, বাইচা তো ফিরল, কিন্তু এ বাঁচার মানে আছে নাকি কোনো? ইজ্জত হারাইছে এমন জীবন থাকা না থাকা সমান। আর এ মাইয়ার কথা গোটা এলাকা জানাজানি হইছে। কোনো পোলা বিয়া করব এমন মাইয়া? ঘরে বউ করব কে এই মাইয়ারে? ঘরের বাইরে বলা এ কথাগুলো ঘরের ভিতরে থাকা আমিনা বা তার মায়ের শুনত কোনো অসুবিধা হল না। বরং কথাগুলো যেন বারংবার কানের কাছে রিপিট হচ্ছে। শুধু একজন নয়, এমন অনেক কথাই অনেকে বলছে, সবই কানে আসতেছে, যা সহ্য করাটা কষ্টকর এমন মুহূর্তে। চোখ দিয়ে পানি টপটপ করে পড়তে থাকে আমিনার। বেঁচে ফিরাটা যেন তার জীবনে আরেকটা ভুল, অভিশাপ। তবে কি রে গেলে গ্রামবাসী খুশি হতো? তাহলে হাসপাতালে কেন নিল? বাড়িতে আনা হয়েছিল তখনই না হয় শেষ গোসল করিয়ে কাফনে জড়িয়ে দিত তাকে। ভেবেই আনমনে হাসল, মনে মনে আওড়াল, তখন দাফন করে দিলে তো তারা খুনি হল। এ দেশের মানুষজন কি আর খুনি হতে চায়? তারা মারে না মরতে বাধ্য করো। সাপ ও মতারা চিহ্নরে লাঠিও ভাঙে না। আন্ডারস্কোর বিয়ের এতগুলো বছর পর মা হতে চলছে সীমা। বিয়ের পর থেকে কতগুলো বছর কেটেছে, কত জায়গায় ছুটাছুটি করে ঔষধ খেয়েছে, কত ডাক্তার কবিরাজ থেকে, কিন্তু কিছুতেই লাভ হয়নি। শেষে এত বছর পর আল্লো মুখ তুলে তাকাইছে তার দিকে। সীমায় দিন থেকে জানতে পারছে সে অন্তঃসত্ত্বা। সে দিন থেকে হামিদ একটা কাজও করতে দেয়নি তাকে। ঘরে বাইরে সকল কাজ একাই করেছে। সবুজ শাকসবজি ফলমূল কোনে কিছুতে কমতি রাখেনি কোনো। ডাক্তার জানিয়েছে রোগীর শরীরে রক্তের ঘাটতি আছে। ঔষধ দিয়েছে, তবে পরবর্তীতে রক্ত দিতে হতে পারে শরীরে। তার জন্য আগে থেকে রক্ত দেওয়ার লোকের জোগাড় করে রাখতে বলা হয়েছে। বিষয়টা নিয়ে প্রথমে না ঘাবড়ালেও পরবর্তীতে শঙ্কায় আছে সীমা এবং হামিদ। ব্লাড ব্যাংকে খুঁজেও যখন রক্ত পাওয়া গেল না, তখন থেকে চিন্তার শেষ নেই তাদের। এ রক্ত খুব কম মানুষের হয়ে থাকে, যার জন্য রক্ত মিলানোটা একটু কষ্টকর হয়ে পড়ে। চিন্তামগ্ন চেহারা, সীমা আমতা আমতা করছে, কিছু একটা বলতে চায় তবে সাহস করে উঠতে পারছে না। দ্বিধায় বকছে, মনে তার হাজারো সংকোচ। সব পিছনে ঠেলে বলল, তাসকিনের রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ একই। হামিদ যেন প্রাণ ফিরে পেল এতক্ষণে। এ কথা আগে বলবা না, তাহলে আর এত খুঁজাখুঁজি করে চিন্তায় মরি। কিন্তু সে কি আসবে আমাকে রক্ত দিতে? তার সাথে যা ব্যবহার করে দিয়েছিলাম আমরা। কথাটা বলে মাথা নিচু করে বসে রইল সীমা। অনুশোচনা নাকি রক্ত না পাওয়ার চিন্তা বুঝা গেল না। হামিদও ভাবান্তর হল। পরমুহূর্তেই বলল,
আসবে সামান্য রক্তই তো দিবে, এ আর এমন কি? তবুও রাজি না হলে না হয় টাকা দিয়ে দিব রক্তের দামে, তবুও তো আসবে। সীমা কিছু বলল না। হামিদ ঠিক করল কালই যাবে তাসকিনদের বাড়িতে। সে যে গেছে বাড়ি থেকে তারপর আর কোনো যোগাযোগ হয়নি তাসকিনের সাথে। এমনকি এত বড় সুখবরটা ও এই 7 মাসের ভিতর দেওয়া হয়নি তাকে। সীমা বিড় করে শোধাল, তাসকিন ওই বাড়িতে আছে কি? ময়লা জেরে ফেলার মতো ভাঙ করে হামিদ বলল, আছে, থাকবে না তো কই যাবে, ওই বাড়িতেই আছে। সীমার গলা নরম, তার কথা আর চালচলনে বেশ পরিবর্তন এসেছে কয়েক মাসে। দেখে মনে হয় সাথে মরণ নিয়ে ঘুরছে, ভয় পেয়ে আছে জীবনের ঝুঁকি নিয়ে। কখন কি হয়, ভিতরে কেবল আতঙ্ক তার। কিছু বলল না। পরদিন হামিদ গেল নিয়নের বাড়িতে। নিয়ন এখন বাড়িতেই থাকে সারাদিন। ব্যবসায়ের 12টা বাজিয়ে তো গেল শাকিলা। অবশিষ্ট যা ছিল তা আর চালিয়ে খাওয়ার মতো না, তাই সব বিক্রি করে হাত পা ধুয়ে ঘরে এসে বসেছে সে। অহংকার কমেনি তবুও, বাইরে যা জায়গা জমি তা বিক্রি করে খেলেও নাকি তার 7 পুরুষ বসে খেতে পারবে, এ দেমাগে আছে সে আপাতত। হামিদ এসে নিয়নের কাছে জানতে চায় বোনের খবর। নিয়ন রাগে তেড়ে উড়ে, আপনার নষ্টা বইন কই আছে আমি কি করে জানমু? শালিরে খুঁজেও দেখিনি, জানবই বা কি করে? কোথায় গিয়ে পড়ে মরে আছে তার কবর খুঁজেন তারে না খুঁজে? হামিদ বাক্রুদ্ধ, তাসকিন নাই মানে? কোথায় আমার বোন? তা আমার বালডায় জানে। এসব বলে কথা কাটাকাটি হয় দুজনের। হামিদ হুমকি দিয়ে যায় কেস করবে নিয়নের নামে। সে সব কথায় পাত্তা দেয় না নিয়ন। নিয়নের বাড়ি থেকে বের হলে নেহা, ভাবির সাথে দেখা হয় তার। ভাবি জানায় তাদের বাড়ি থেকে আসার পর মাসখানেক ছিল এখানে, তারপরে চলে যায়। এরপর কেটে যায় এতগুলা মাস। মাঝে একবার তাসকিনের সাথে ফোনে কথা হয়েছিল তার। আগের নাম্বারটায় কল করে পেয়েছিল, পরে আর কল করা হয়নি। আর না তাসকিন কল করেছে, তাই জানা নেই তার খবর। হামিদ থমকায়। এতগুলা মাস তাসকিন বাড়ি নেই আর সে ভাই হয়ে এই খবর জানে না। মনে মনে নিজের ভাই সত্তার উপর ঘৃণা আসে। নেহা ভাবির থেকে তাসকিনের আগের নাম্বার টানিয়ে বাড়ি ফিরে নিরাশ মুখে। হাসি উজ্জ্বল মুখখানা নিয়ে বের হয়েছিল হামিদ। এখন চুপসে ছোট হয়ে গেছে মুখটা। নিরাশ হতভম্ব চেহারা নিয়ে বাড়িতে ঢুকল। সীমা জিজ্ঞেস করল কি হয়েছে? তাসকিন ফিরিয়ে দিয়েছে না তোমায়? আমি আগেই বলেছিলাম সে আসবে না। তাসকিন ওই বাড়িতে নেই। হামিদের থমথমে গলা। তাসকিন নেই মানে কি হয়েছে তার? সব ঘটনা খুলে বলল হামিদ। সবটা শুনে থমেরে বসে আছে দুইজনেই। হামিদ বলল মোবাইলটা দিতে। সীমা কাপা হাতে মোবাইল এগিয়ে দেয়। ধুকপুক করছে বুকের ভিতর, কল করলে পাবে তো তাসকিনকে। রিং হচ্ছে, শোনে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল হামিদের। কিন্তু কয়েকবার কল করেও লাভ হয়নি। তাসকিন কল ধরছে না। আজ শুক্রবার, ফ্যাক্টরি বন্ধ। তাহিনকে বাড়িতে রেখেই বাজারে গিয়েছিল তাসকিন। খালাকে বলে গেছে একটু দেখে রাখতে, দ্রুত ফিরে আসবে সে। তাহিনও থেকেছে, গাড়ি দিয়ে খেলছিল। আর কয়েকদিন পর 1 বছর পূর্ণ হবে তার। কথা বলতে শিখেছে আদৌ আদৌ বলিতে। হাটে ছোট ছোট পা ফেলে, হাঁটতে গিয়ে আবার পরেও যায়। তাসকিনকে দেখেই চেঁচাতে লাগল, মামা আননি এতেতে আনি এতেতে। তাসকিন হাতের ব্যাগটা ঘরের এক কোণে রেখে ছেলের কাছে এগিয়ে গেল। কোন আন্টি বাবা? কে এসেছিল? আলে আনি আনি। তাহিন আপ্রাণ চেষ্টা করল মাকে বুঝাতে কিন্তু পারল না। শেষে তাসকিন খালাকে জিজ্ঞেস করল, কে এসেছিল খালা? তাহিন কার কথা বলছে? আরে ওই তো ওই বাড়ির মাইয়া, আমেনা আইছিল। চকলেট আর কি কি জানি দিয়া ও গেছে ঘরে। দেখো। আমেনার নাম শুনেই খুশি হল তাসকিন। মনে পড়ল সে দিনের কথা। পাড়ার এক এক লোকের এক এক কথা সহ্য করা তখন দায় হয়ে পড়েছিল। রাত তখন 8টার মতো বাজে। তাসকিন কাজ থেকে এসে খেয়ে আমিনাদের বাড়ি যায়। আমিনার মা তখন অন্য ঘরে। তাসকিন গিয়ে ডাকল আমিনাকে। কোনো সাড়া শব্দ নেই। তাসকিনের কথার জবাব না দিলে আমিনার মাও ডাকল কয়েকবার, কিন্তু না কাউকে জবাব দিচ্ছে না। বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে যায় তারা। তাসকিন তখন বুদ্ধি করে পাশের ঘরের জানালা দিয়ে উকি দেয়। এরপর যা দেখে তাতে চিৎকার করে জোরে, আমেনা পাক তারা চিহ্ন লামি করো না, বলতে বলতে ডাকে সবাইকে। সবাই এসে দেখে ফ্যানের সাথে উড়োনা বাঁধতেছে মেয়েটা। দ্রুত দরজা ভাঙা হয়। তাসকিন ভিতরে গিয়ে আমিনাকে থামায়। অনাধিকারেই আমিনার গালে ঠাস করে একটা চড়ও বসিয়ে দিয়েছিল তাসকিন সেদিন।
এরপর আমিনা তাসকিনকে ধরে ঝোড়ো করে কেঁদে উঠে। কি ভয়ঙ্কর বিশ্রী সে কান্নার শব্দ, যে কারো হৃদয় কাঁপবে এই শব্দে। এসব কি করছিলে তুমি? কি করব আপা, আমি মরিনি, বেঁচে ফিরাতে কত কথা। তোমরা তো কেউ খুশি হলে না আমার বেঁচে থাকায়, সমাজের বোঝা হয়ে গেছি বুঝি আমি? তাসকিন মৌন থাকে, তারপর বুঝায় আমিনাকে, জীবনটা তোমার, লোকের কথা এভাবে শেষ হয়ে যাওয়ার মানে কি? আমায় দেখো, কোথাকার আমি আজ কোথায় আছি, আপন বলতো কেউ নাই। তবুও তো বেঁচে আছি। আমিনা কাঁদে, কিছু বলে না। তাসকিন সে রাতে আমিনার সাথেই শুয়েছিল। পরদিন ছিল ফ্যাক্টরি বন্ধ। ইফাত আসে আমিনার সাথে দেখা করতে। আজ আর লুকোচুরি করে না, বরং বাড়িতে আসে। কিন্তু আমিনা দেখা করবে না, অটুট থাকে তার কথা। তার এক কথায় মুখ দেখাবে না কাউকে। আশ্চর্যকরভাবে আমিনার মা সে দিন নিজে বলে ইফাতের সাথে দেখা করার কথা। আমিনা হাসে, ঘৃণার হাসি, এ প্রথম সে দিন মায়ের মুখে মুখে কথা বলে। কেন বলছ? এতদিন তো ওই ছেলেটাকে দেখতে পারতে না। তোমাদের মতে সে আমার অযোগ্য, আরও ভালো ঘরে বিয়ে দিবে আমায়। তাই তো লেখাপড়াটাও বন্ধ করেছ যেন তার সাথে কথা না হয়, যোগাযোগ না হয়। আজ তো সে মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যায়নি। আগে যা ছিল এখনও তাই আছে। তবে আজ কি তাকে আমার যোগ্য মনে হচ্ছে? কিন্তু কিভাবে? নাকি আমি বোঝা হয়ে গেছি তোমাদের কাছে? আমি সস্তা হয়ে গেছি রাতারাতি? আমিনার মা সেদিন চুপ ছিল। উত্তর দেওয়ার ভাষা তার জানা নেই। দরজা বন্ধ করে বসেছিল আমিনা, যতক্ষণ না ইফাত বাড়ি থেকে বের হয়েছে। দরজা জানালা খোলেনি, দেখা বা একটা কথাও বলেনি ইফাতের সাথে। এভাবে কেটেছিল বেশ কয়েকদিন। তবে ইফাতের ভালোবাসা এতটাও ঠুকনো না যে সে ধমে যাবে। ঠিক প্রেমের প্রথমে যেমন আমিনার থেকে কোনো সাড়া না পেয়েও দিনের পর দিন হাল না ছেড়ে পিছন লেগেছিল, ঠিক তেমনি করে রোজ আমিনাদের বাড়ি আসতে লাগে এবার। রোজ রোজ এভাবে আসতে থাকায় কয়েকদিন পর মন গলে যায় আমিনার। এভাবে চলতে দেওয়া যায় না। এক সন্ধ্যায় দরজা খুলে সামনে দাঁড়ায় ইফাতের। মুখোমুখি হয় দুজন। সে চায়নি তার এ কলঙ্কিত মুখটা এই মানুষটা দেখুক। তাই তো এতদিন আড়ালে ছিল। নিজের ভিতরের শক্তি দিয়ে নিজেকে শক্ত রাখল আমিনা। ইফাতকে দেখে কান্না পেয়েছে খুব। ইচ্ছে করছিল তার বুকে ঝাপটে পড়ে কাঁদতে, কিন্তু তা করল না। কঠিন গলায় বলল, কেন এসেছেন? কি দরকার? এভাবে লুকিয়ে কেন থাকছ? কি দোষ আমার? আপনার কেন দোষ থাকবে? আমার ইচ্ছে করে না তাই কথা বলি না, বুঝেও প্রতিদিন এখানে কেন আসেন? পাড়ার লোকে আমার নামে কটূক্তি করার অনেক মাধ্যম আছে, তারপরেও নতুন করে আরেকটা মাধ্যম তৈরি কেন করছেন? তা কি খুব জরুরি? আমিনার কথায় হতভম্ব ইফাত। এসব কথা আমিনার মনের কথা না, তবুও অবাক হচ্ছে। কি বলছো এসব তুমি? আর কিসের কটূক্তি, কিসের মাধ্যম? বিয়ে করব আমি তোমায়, তাই আসি। কোনো বদনাম হবে না। হাসল আমিনা, বাঁকা হাসি। এ হাসিতে প্রাণ নেই, আছে ঘৃণা, পুরুষ সমাজের প্রতি ঘৃণা। বিয়ে কেন করবেন দয়া দেখাতে? ধখিতা মেয়েকে কেউ বিয়ে করবে না, তাই দয়া দেখিয়ে বিয়ে করে মহান সাজবেন সমাজের মাঝে? মোঝান সাজতেন বিয়ে করবেন বুঝি? ভালোবাসি তাই বিয়ে করব। আবারও হাসল আমিনা। ভালোবাসা? আমাকে ভালোবাসা যায়? হাতের আলতো স্পর্শে মুখ চেপে ধরল ইফাত। যায়, খুব করে ভালোবাসা যায়। অনেক বলেছ তুমি, আর না। কি মনে হয় আমাকে এত সহজে ছেড়ে দিব? এতটাই চিনেছিলে আমায়? নিজেকে এভাবে লুকিয়ে রেখে কি প্রমাণ করতে চাও? তুমি ভালোবাসো না আমায়, বলবা আর আমি মেনে নিব? এত সহজ আমায় ছেড়ে যাওয়া? এতক্ষণ আমিনা নিজেকে সংযত রাখল। ইফাতের ছোঁয়া পেয়ে ছোট্ট হৃদয় তার হাউমাউ করে কেঁদে উঠল। আমার কিছু ভালো লাগে না, কিছু না। জাহান্নাম মনে হয় এই পৃথিবী। আমায় নিয়ে চলো এখান থেকে। এভাবে বাঁচা যায় বলে? ইফাত তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, নিয়ে যাব। আরও শক্ত করে জড়িয়ে ধরে আমিনা। আমার ভয় হয়, যদি না আসো আর। ইফাত অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়ে। তারপর কি ভাবে কি করে সে রাতেই বিয়ে করে আমিনাকে। শাড়ি গহনা শেওরানি বিশেষ কিছুর প্রয়োজন হয় না সে বিয়েতে। কেবল কাজী আর দুজনের মনের মতোই যথেষ্ট ছিল। আমিনাকে নিয়ে যায় ইফাতের ছোট বাসায়। এরপর যে আমিনা স্বাভাবিক হয়ে গেছে তাও নয়। মাস দুয়েক অকারণেই কাঁদত। সব কিছু কেমন একটা ঘোরের মধ্যে ছিল। ইফাতের ভালোবাসা আস্তে আস্তে মেয়েটাকে সুস্থ করে তোলে। তাসকিনের এসব ভাবনার ছেউ পড়ে চৌকির কোণে থাকা বাটন মোবাইলের রিংটোনের শব্দে। সিম কোম্পানির কল হয়তো।
মোবাইলে কোনো কালেই জরুরি বা বিশেষ কারো কল আসে না। বিয়ের পরে মোবাইল দেওয়া হয় বাপের বাড়িতে যোগাযোগ করতে, তবে কয়েক মাস পর পর তাসকিন কল দিলেই কেবল কল যেত ওই বাড়ি, নয়তো আর কল আসত না। অপেক্ষা করত তাসকিন, বারবার সিম কোম্পানির কলের শব্দে দৌড়ে যেত, প্রতিবারই হতাশ হতো। আজ আর ইচ্ছে করল না মোবাইলটা তুলে দেখতে। ফ্যাক্টরি বন্ধের দিন আজ, সুতরাং অফিসের স্যার বা কেউ কল দিবে না। তাসকিন ৯৯% সিউর সিম কোম্পানির কল, কিন্তু ১% অনিশ্চয়তা থেকে কেন জানি ধরবে না করেও মোবাইলটা হাতে তুলে নিল। তারপর যা দেখল, তাতে অবাক নয় বরং বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল এক কালবৈশাখী ঝড়ের ভেজে। ফোনের স্ক্রিনে চিরচেনা মুখস্থ করা বাবার সে নাম্বারটা দেখো অবাক হল তাসকিন। প্রথম যখন তাসকিনের বাবা মোবাইল কিনে তখনকার সিম, সে প্রথম দিনই নাম্বার মুখস্থ করে নেয় তাসকিন। বাবার মৃত্যুর পর ভাই ব্যবহার করে সে সিম, নতুন করে আর কিনা হয়নি। আজ প্রথম সে মুখস্থ করা নাম্বার থেকে কল এসেছে তাসকিনের ছোট্ট মোবাইলটাতে। হতভম্ব তাসকিন ভাবতে ভাবতে কলটা কেটে গেছে। নিরাশ চোখে তাকালো ফোনের দিকে আরও একবার। আগের মতোই আবার বেজে উঠল মোবাইল। কম্পিত হাতে রিসিভ করল তা। হ্যালো, হ্যালো তাসকিন, হ্যালো। তাসকিন শুনছে কিন্তু কিছু বলার সাধ্য নেই তার। কণ্ঠ যেন থেমে গেছে গলায়। তবুও বহু চেষ্টা করে উত্তর নিল। জি। হাসকিনের কাপা গলার শব্দে যেন প্রাণ ফিরে পেল হামিদ। কোথায় আছিস তুই? তোকে ওই বাড়িতে খুঁজে এসেছি আমি। জানিস কত চিন্তা হয়েছে যখন শোনালো তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস আরও কয়েক মাস আগে। কোথায় না খুঁজেছি বল? তাসকিন কিছুটা অবাক হল। হঠাৎ ভাই তাকে খুঁজল, সে কি সত্যি শুনছে? তাসকিনের মনে পড়ে যখন ভাই বিয়ে করেনি, তখন তাসকিন স্কুলে পড়ল। একদিন বৃষ্টি থাকায় স্কুলের পাশের বান্ধবীর বাড়িতে বসেছিল ২ ঘণ্টা। হামিদ সে কি খুঁজেছিল এই বৃষ্টিতে তাসকিনকে। স্কুল থেকে শুরু করে এমন কোথাও বাকি নেই যে খুঁজেনি। শেষে বান্ধবীর বাড়িতে পেয়ে সে কি বকা না বকল। ওই বৃষ্টিতে ভিজিয়ে বাড়ি নিয়ে এসেছিল তাসকিনকে। তারপর আসলো শরীরে প্রচুর জ্বর। মা হামিদকে বকে একাকার, কেন ভিজিয়ে আনলো মেয়েটাকে? এখন যে জ্বর এসেছে কে সেবা করবে এখন? তারপর হামিদ আবার ঘরে বসে বসে তাসকিনের সেবা করল। এসব স্মৃতি মনে করে ঠোঁটের কোণে যখন এক চিলতে হাসি, হামিদের ডাকে তখন ধ্যান ভাঙে তাসকিনের। তোর ভাবি প্রেগন্যান্ট, শরীর ভালো না তার ডাক্তার বলেছে। হামিদের কথার মাঝে চিমটি কাটে সীমা, ইশারায় না করে এখনই এসব না বলতে। হামিদও কথা ঘুরিয়ে নেয়, শরীর ভালো না বেশি তোর ভাবির, তোর সাথে দেখা করতে চাচ্ছে। কোথায় আছিস ঠিকানাটা বল আমরা আসি। অন্য সময় হলে ঠিকানা দিত না তাসকিন, কিন্তু সীমার এমন খবর সাথে দেখা করতে চাওয়া সব মিলিয়ে বুকের ভিতর কেমন একটা উত্তাল পাতাল করছে। ইচ্ছে করছে না ঠিকানা দিতে, কিন্তু আবার মনও মানছে না। যতই খারাপ হোক তার সাথে যত যাই করুক ভাই ভাবিত না করে দেয় কি করে। আমতা আমতা করে বলল আমি টঙ্গী আছি। হামিদ আর সীমা বিশ্বজয়ের হাসি হাসল, তাদের মিশন সাকসেসফুল হওয়াতে। আর ২-৪টা কথা বলে রেখে দেয় হামিদ। তাসকিন ভাবনায় পড়ে ঠিকানা দেওয়াটা কি ঠিক হলো? আর এখানে ভাই ভাবি আসলে থাকবে কোথায়? ছোট একটা রুম, মা ছেলেতে কোনো রকম হয়ে যায়। তাসকিন যদিও একবার ভেবেছিল বাড়িটা পাল্টে একটু বড়সড় বাড়িতে উঠবে, ছেলে বড় হচ্ছে তারও তো ভালো পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ বেতনও বেশ ভালো পায় আগের থেকে দ্বিগুণ। মা ছেলে খেয়ে পড়ে আরও বেশ কয়েক হাজার টাকা হাতে থাকে প্রতি মাসেই। তাসকিন চাইলে আরও ভালো পরিবেশে উঠতে পারে, কিন্তু খালাকে একা ফেলে যেতে মন টানে না তার। মহিলার সন্তান থেকেও নেই। তাসকিন বাড়িতে উঠার পর থেকে দেখেছে খালা তার ছেলের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে চলে। এতে করে নানা কৌতূহল সৃষ্টি তৈরি হয়েছিল তাসকিনের মনে, কিন্তু সাহস করে কখনো জানতে চাওয়া হয়নি। তবে একদিন খালা নিজ থেকে সবটা বলবে তাসকিনকে, তা ছিল কল্পনার বাইরে। তার ভাবনার ছেদ পড়ে তাহিনের চিৎকারে। খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। ভাবনা থেকে বেরিয়ে আসে তাসকিন বৈচিত্র্যময় এই পৃথিবীর মানুষের জীবন। দীর্ঘ শ্বাস ফেলে তাহিনকে কোলে নেয়। আমেনার নিয়ে আসা চকলেটগুলো থেকে একটা চকলেট দিয়ে শান্ত করায় তাহিনকে। ছেলেটা ইদানিং যন্ত্রণা করে বেশি। কত প্রশ্ন, কত কি। তাহিনকে নিয়ে আমেনাদের বাড়িতে গেল তাসকিন। সেখানে ইফাতকে দেখেই বাবা বাবা করছে তাহিন। ছেলে মানুষ দেখলেই আজকাল বাবা বলে ডাকে তাহিন। ছেলেদের বাবা ডাকতে হয় তা কখনো শিখায়নি তাসকিন। তাহিন কি করে শিখেছে জানা নেই।
তাসকিন মৃদু ধমক দিল। চুপ করো। আমিনা তাকে কোলে নিতে নিতে বলল। বকছ কোন আপা? ছোট মানুষ, তুমি কেন বকা দিবা ওরে? তবুও, ছোট বলে কি সব কিছুতে বাড়াবাড়ি করবে? দীর্ঘ শ্বাস ফেলে বিষয়টা এড়িয়ে গেল। মাঝে মাঝে খারাপ লাগে তাসকিনকে। ছেলেটা এখনও বুঝে না, কিন্তু যখন আর একটু বড় হবে বুঝবে। তখন যদি প্রশ্ন করে তার বাবা কোথায়, যদি কখনো বায়না ধরে বাবার কাছে যাবে, তখন কি জবাব দিবে সে? ছেলেটার বাবা বেঁচে থেকেও নেই। তাছাড়া তাদের ডিভোর্স হয়নি এখনও। এসব ভাবতে গেলে মাথা কাজ করে না তার। জীবন নাকি ভাগ্যের প্রতি অভিযোগ দিবে ভেবে কুল পায় না, তাই ভাবতেও চায় না। পরদিন সকালে তাহিনকে নিয়ে অফিসে চলে গেল তাসকিন। সকাল থেকে এক নাগালে কাজ করে লাঞ্চ টাইমে খাবার শেষ করে তাহিনের কাছে গেল একটু। তখনই সাথের এক চাচি ডাকল। ও তাসকিন, তোমার ব্যাগের ভিতরে মোবাইল বাজতাছে কতক্ষণ ধরে? চাচির ডাকে তাসকিন এসে মোবাইল ধরে দেখল ভাইয়ের কল। রিসিভ করতেই চেঁচিয়ে উঠল হামিদ। কতগুলো কল দিতাছি সে কখন থেকে? সেধে আসতে চাইছি, দেখা করতে চাইছি বলে কি মূল্য নাই আমাদের নাকি? এত ভাব বেড়েছে তোর? হামিদের ঝাঁঝালো কথায় কিছুটা অবাক হল তাসকিন, তবুও নিজেকে সামলে নিয়ে নিচু গলায় বলল, আমি কাজে ছিলাম ভাই, দুঃখিত। আমরা 1 ঘন্টা হলো টঙ্গী স্টেশনে এসে বসে আছি। এখান থেকে কিভাবে তোর বাড়িতে যেতে হবে তা তো বললি না। এবার যেন আকাশ থেকে পড়ল তাসকিন। বলা নেই কওয়া নেই, আজই তার ভাই ভাবি এসে হাজির। আসবে বলেছে, তবে আজকেই আসবে তা ভাবেনি সে। ভাইকে বলে দিল রিকশা নিয়ে কিভাবে বাড়িতে যাবে। কল কাটতেই তাসকিন ডুব দিল গভীর ভাবনায়। কাল হঠাৎ ফোন করল, আজ একেবারে হুট করে চলেও আসলো দেখা করতে। কিছু কি ঘাবলা আছে, নাকি সে বেশি বেশি ভাবছে? দূর, ভাবনা বাদ দিল তাসকিন। তাকেও তো বাড়ি যেতে হবে। রোহান স্যারের থেকে ছুটি নিল। হঠাৎ এখন বাড়ি কেন যাবেন মিস? শরীর খারাপ লাগছে নাকি? এনি প্রবলেম? না স্যার, আসলে আমার ভাই ভাবি নাকি এসেছে দেখা করতে। বলে আসেনি, আমায় হুট করেই এসে গেছে। মাথা নিচু করে কথাটা বলল তাসকিন। তার এই স্বভাবটা বরাবরই পছন্দ সকলের। মাথা নিচু করে পরপুরুষের সাথে কথা বলে, শালীনতা বজায় রেখে। তবে রোহান স্যার হাসল, হেসে জবাব দিল, আপনার জীবনের কাহিনী তো আগেও শুনেছি। তবে আশ্চর্য হচ্ছি ওই রকম ভাই ভাবিকে আপনি বাড়িতে জায়গা দিচ্ছেন কি করে? এবার চোখ তোলে তাকালো তাসকিন। রেহান স্যার ইতস্তত করে বলল, না মানে যদিও আপনার পার্সোনাল ব্যাপার, তবুও বললাম আর কি। তা এখন টাকা রোজগার করেন বলে আপনার সাথে দেখা করবে নাকি তারা? যখন অসহায় ছিলেন তখন তো আশ্রয় দেয়নি। বিষয়টা যথাসম্ভব এড়িয়ে গেল তাসকিন। জবাব দেওয়ার ভাষা তার নেই। স্যার তো আর ভুল কিছু বলেনি। স্যার, আগামীকালের ছুটি দরকার আমার। সে কি কথা, আপনি ছুটি নিবেন মানে? কতগুলো কর্মী কাজ করে আপনার দায়িত্বে। হুট করে এভাবে তো অফিস বন্ধ করা যায় না। ভাই ভাবি আসতেছে, তাদের রেখে কি করে? রোহান স্যারের রাগ হল, তাসকিনকে ছুটি সে দিত, কিন্তু ওই রখন ভাই ভাবিকে বাড়িতে বসে মেহমানদারি করে খাওয়ানে এই ভাবতেই রাগ লাগছে তার। কিন্তু কি আর করার, কারো পার্সোনাল ব্যাপারে তো সে কিছু বলতে পারে না। একটু ভেবে পড়ে বলল, ঠিক আছে ছুটি কাটান, কিন্তু কাল সকালে এসে 2-1 ঘন্টার জন্য দেখে যাবেন সব ঠিক আছে কিনা। কেমন? তাসকিন মাথা নেড়ে সম্মতি জানাল। এরপর তাহিনকে নিয়ে বেরিয়ে পড়ল। বাড়িতে বাজার সদাই সবই আছে খালার ফ্রিজে। এতক্ষণে ভাইরা হয়তো বাড়িতে পৌঁছে গেছে ভেবে দ্রুত একটা রিকশা ডেকে বাড়ি গেল। বাড়ি গিয়ে তো তাসকিন অবাক, সেখানে ঘটে গেছে আরেক কাণ্ড। বাড়িতে মানুষের ভিড়, সে ভিড় ঠেলে বাড়িতে ঢুকল তাসকিন। পাড়ার মহিলারা এসেছে হামিদ আর সীমাকে দেখতে। তাসকিন যখন এ মহল্লায় প্রথম থাকতে শুরু করে, গ্রামের মানুষেরা তখন প্রায় আসত গ্রামে আসা নতুন তাসকিনকে দেখতে। এক একজন এক এক প্রশ্ন করত, স্বামী কই, বাপের বাড়িতে কে আছে, তারা জায়গা দেয়নি নাকি, এসব নানা প্রশ্ন। তখনই টুকটাক উত্তর দিত তাসকিন। সে থেকে তাসকিনের জীবনের ঘটে যাওয়া ঘটনা অল্পস্বল্প সকলেরই জানা। তারপর একদিন আমিনা আর বাড়িওয়ালি খালার কাছে A to Z সকল ঘটনা খুলে বলেছিল তাসকিন। তারপর এক কান্দু কান হতে হতে মহল্লার সকলেই জানে তাসকিনের সাথে কত অবিচার করা হয়েছে, কি নির্মমভাবে তাকে ঠকিয়েছে তার স্বামী এবং ভাই ভাবি। আর আজ যখন সীমারা রিকশা থেকে নেমে মহল্লার রাস্তার পাশে দোকানে জিজ্ঞেস করল তাসকিন কোন বাড়িতে থাকে, এক লোক জানতে চাইল সে কি হয়, তখন হামিদ উত্তর দেয় আমরা তার ভাই ভাবি।
তারপর থেকেই লোকেরা একজন দুজন করে দেখতে আসতেছে। কেউ কেউ বাড়ি থেকে বের হতে হতে বলছে, মেয়েটা অসহায় ছিল, সময় জায়গা দেয় নাই। কেমন ভাই ভাবি এরা। আবার কেউ বলছে দুঃখের সময় ডাল হয় নাই, এখন টাকা কামায় শুনে আসছে লোভী কোথাকার। এ মুখ নিয়া কি করে আইলো এরা? জবাবে কেউ বলতে নিশ্চয়ই কোনো মতলব আছে। এসব কানাঘুষা চুপচাপ মুখ বুঝে সহ্য করছে সীমা আর হামিদ। মহল্লার লোকদের সাথে কথার উত্তর দিয়ে পারবে না তারা। এ দিলে ঘর তালাবদ্ধ। তাসকিন অনেকবার বলেছে, খালা আপনি তো বাড়িতেই থাকেন, তালা লাগানোর কি দরকার? কিন্তু খালার এক কথা, আমি বৃদ্ধ মানুষ গো মা, তুমি তোমার ঘরে তালা লাগাইয়াও। সাবধানের মাইন নাই। তাই ঘরের সামনে দুইটা চেয়ারে বসে আছে হামিদ আর সীমা, আর লোকজন দেখে যাচ্ছে। রাগে ভিতর ভিতর ফসছে সীমা। এমন সময় তাসকিন আসল। এক প্রতিবেশী বলল, কি গো তাসকিন, মেহমানরা এসেছে, সে কখন তুমি যে দেরি করলে? আমরা সবাই আরও দেখতে চলে আসলাম। মুচকি হেসে তাসকিন জানাল, অফিস থেকে বের হয়ে এসেছি চাচি, তাই লেট। আসুন না, ঘরে আসুন। ঘরে গিয়ে কি করব, তোমার ভাই তো দেখছি খালি হাতে এসেছে, সাথে তো মিষ্টি আনেনি, তাহলে ঘরে গিয়ে কি লাভ? কথাটা শুনে তালা খুলতে খুলতে তাসকিন তাকালো ভাই ভাবির দিকে। সাথে কিছু আনেনি তারা, তার বাচ্চার জন্য একটা চিপসও তো আনতে পারত, কিন্তু সেটাও আনেনি। মহিলার কথায় লজ্জায় মাথা কাটা গেল তাসকিনের। হামিদ আর সীমার মুখটাও চুপসে গেছে। তালা খুলতেই তারা ঘরে ডুলে গেল। পিছন পিছন তাসকিনও গেল। পাড়ার মহিলারা বেরিয়ে যাচ্ছে এবার। হামিদ জিজ্ঞেস করল, এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে এসে বসে আছি, ছুটি নিয়ে তবে তো আসতে হয়। তাই তোমরা কেমন আছো? এ রোদের মধ্যে এসে বসে আছি, আর কেমন থাকব? এ কি তোর ছেলে নাকি? বেশ বড় হয়ে গেছে তো। তাসকিন হাসল, ছেলেকে পরিচয় করিয়ে দিল। তাহিন বাবা, এটা তোমার মামা হয়, সালাম দাও মামাকে। তাহিন কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে বলল, মামা নয়, মামা নয়, মামা কোথায় তিল? তাহিন বুঝাতে চাচ্ছে মামা এতদিন কোথায় ছিল, আজ হুট করে সে তাকে মামা ডাকবে না। তাহিনের কথায় সরু চোখে তাকিয়ে দেখল তারা। তাসকিন কথা ঘুরিয়ে বলল, তোমরা বসো, আমি শরবত করে আননি, বলেই ঘর থেকে বেরিয়ে খালার ঘরে চলে গেল। সেখান থেকে শুনতে পেল সীমা বলছে, এসব কোমন পরিবেশে থাকে, এত ছোট ঘর, আর এখানের মানুষজন কীভাবে কথা বলে। আর দেখলে তার কাছে আসার কারণে আমাদের কতক্ষণ বাইরে বসিয়ে রেখে কত কথা শুনিয়েছে পাড়ার লোকের। তাসকিন এসব শুনে মুচকি হাসল। মনে মনে ভাবল কিছু তাদের কথার জবাব দিল না। শরবত আর হালকা নাস্তা এনে দিয়ে রাতের রান্না করতে চলে গেল। রান্নার মাঝে তাহিন বিরক্ত করছে তাকে। চকলেট করছে ছেলেটা। তাসকিন বিরক্ত হয়ে ধমক দিল, অনেকবার বুঝিয়ে বলেছে পরে এনে দিবে, কিন্তু এটুকু ছেলে কি আর এত সব বুঝে? শেষে তাসকিন ধমক দিলে কান্না করতে থাকে তাহিন। বাড়িওয়ালা খালা তখন তার কাছে ডেকে নেয় তাহিনকে। দাদুভাই কি হয়েছে? মা বকা দিয়েছে। মা খুব দুষ্ট তাই না? তা কেন বকা দিয়েছে? চকলেট। সীমা আর হামিদ তখন ঘরে শুয়েছিল। খালা বুদ্ধি করে তাহিনকে বলল, মা তো রাঁধছে, মামাকে বলো চকলেট এনে দিতে। ছোট্ট তাহিনকে বুঝিয়ে শুনিয়ে মামার কাছে পাঠায় তিনি। তাহিনও ঘরে গিয়ে হামিদকে বলে, মামা চকলেট। বিরক্তে কপাল কুঁচকায় তারা। বলে দেয়, যা এখান থেকে শুয়েই, একটু বিরক্ত করিস না। ছোট্ট তাহিন ধমক খেয়ে চলে আসক। তাসকিন বাইরে থেকে সবটাই শুনতে পায়। তাহিনকে কাছে ডেকে নিয়ে বসিয়ে রান্না শেষ করে। রাতে খাবার খাওয়ার সময় কথায় কথায় সীমা বলেই নিল, এটা কোথায় থাকো তাসকিন? এখানে মানুষ এগুলো নাকি এক একটা শাকচুন্নি? কথার কি ধাঁচ? এরা এমন করে কথা বলে কেন? আর এত ছোট ঘর, শুনেছি ভালো পয়সার কাজ করো, তাহলে এমন বস্তির মতো পরিবেশে কেন? এবার আর চুপ থাকল না তাসকিন। মিকি হেসে জবাব দিল, যখন আমার চাকরি ছিল না, একবেলা খাবারটাও অনিশ্চিত ছিল, তখন এখানেই আমি আশ্রয় পেয়েছি। এটাই তখন আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়েছে। তোমাদের ভালো জায়গায় ভালো ঘরে থেকে অভ্যাস, এমন ঘর বস্তির মতোই লাগবে, কিন্তু আমার তো রাস্তায় থাকারও জায়গা ছিল না, তাই এমন পরিবেশ আমার কাছে স্বর্গ মনে হয়েছে। ভালো জায়গায় থাকার ভাগ্য বা যোগ্যতা কি আমার ছিল নাকি জায়গা পেয়েছিলাম? তোমরা তো আর ভালো জায়গায় আশ্রয় দাওনি, দিলে হয়তো আমার এখানে থাকা লাগত না। মুখের উপর এমন জবাব পেয়ে সীমার মুখটা চুপসে গেছে। রাতে সীমা আর হামিদকে তাসকিন পর ঘরে ঘুমাতে দিল।
তাহিনকে নিয়ে তাসকিন খালার ঘরে কাটাল। টিনের ঘর হওয়ায় পাশের রুম থেকে সব শুনতে পেল। সীমা বলছে, তোমার বোনের দেখি দেমাগ বাড়ছে। আমি তো ভাবছিলাম ভালো জায়গায় থাকে খায়, এখন দেখি বস্তির মতো ঘরে থাকে তবুও কথা ফুটছে মুখে। আর ছেলেকে নিয়ে কি বাহাদুরি দেখছ, শুদ্ধ ভাষায় কথা কওয়ায় ছেলেরে। ভালো তো ছেলে, এত সুন্দর না হয়েছে তো মায়ের মতো। আমারও ছেলে হবে, তখন দেখব এত বাহাদুরি কই থাকে। শুধু ভালোই ভালোই রক্ত দিলেই হলো। সকালে উঠে রান্না শেষ করে হামিদ আর সীমাকে বলে অফিসে চলে গেল তাসকিন। মাত্র 2 ঘন্টার জন্য যাচ্ছে, তাই তাহিনকে নিল না, সীমার কাছে রেখে গেল। তাসকিন চলে যাওয়ার পর সীমা এক গাদা কথা শুনিয়েছে হামিদকে। দেখেছ, তোমার বোনের বাড়িতে এসেছি, সরাসরি বলতে পারছে না চলে যাও, তাই আমাদের রেখে কাজের কথা বলে বেরিয়ে গেছে। কে জানে কই গেছে, এমন আরও নানান কথা। তাকিন ফিরে এসে ঘণ্টা 2 পর বাড়িতে পা রেখেই শুনতে পেল তাহিকের কান্না। কান্না শুনে দ্রুত ঘরে ঢুকে যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না মোটেও। সীমা হামিদ দুজনই শুয়ে আছে, আর ছেলেটা মাটিতে বসে কাঁদছে। তাসকিনকে ঘরে ঢুকতে দেখেই সীমা দরফরিয়ে উঠে বসল। তোমার ছেলে এত দুষ্ট বাবা রে বাবা, ছেলেকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছ একদম। তাসকিন তাহিনকে কোলে নিয়ে বলল, কেন, কি করেছে তাহিন? এই দিকে তাহিন বলতে লাগল, মামা বকা মামা বকা। মানে হামিদ ধমক দিয়েছে তাহিনকে। কি ভাই, তুমি এটুকু বাচ্চাকে ধমক কেন দিলে? আশ্চর্য, তুই এখানি বাচ্চার কথা বিশ্বাস করছিস? তোর ছেলে কাঁদছিল, কি বলছিল? তোর কাছে যাবে বলছিল বারবার, তাই বললাম বেশি কাঁদলে ভূত আসবে। পাশেই তো দোকান ছিল ভাই, একটা চকলেট এনে দিলেই আর তোমাদের জ্বালাতো না। তা না করে ছেলেটাকে ভয় দেখিয়ে দিলে। হামিদ কিছু বলল না। তাসকিন তাহিনকে কোলে করে বেরিয়ে গেল ঘর থেকে। দুপিটে খেয়ে সীমা আর হামিদ তৈরি হলো ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার সময় তাসকিন এগিয়ে দিচ্ছিল তাদের, তখন সীমা আর হামিদ নিজেদের মধ্যে ইশারা দেওয়া দেওয়ি করছে। হামিদ বলছো সীমাকে তুমি বলো, আর সীমা বলছে তুমি বলো। সবটা বুঝতে পেরে তাসকিন বলল, কিছু বলবে? সীমা আমতা আমতা করে বলল, না মানে একটা কথা বলার ছিল। বলেই তাসকিনের হাতটা ধরে ফেলল। জানোই তো তাসকিন, আমাদের অভাবের সংসার, এত টাকা পয়সা নেই, কোনো রকম চলে আর কি। তাই সেখানে আরও একজন বাড়তি লোক আমরা কিভাবে রাখি বলো? তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে বের করে দিয়েছিলাম। সে সব কথা বাদ দিন ভাবি, অতীত গেটে লাভ নেই। আমার কপাল খারাপ, সেখানে আপনাদের দোষ দিয়ে কি করব? কিছুটা লজ্জা পেল সীমা, মুখটা ছোট করে বলল, বিয়ের কত বছর পর বাচ্চা হচ্ছে আমার। ডাক্তার বলেছে রেলে বাবু হবে, কিন্তু অনেক রিস্ক, রক্ত লাগতে পারে। জানোই তো আমার রক্তের গ্রুপ খুব জটিল, এ রক্ত সহজে পাওয়া যায় না, কিন্তু তোমার রক্তের সাথে ম্যাচ যায়। তাই বলছি বোন না করো না, এ সময়ে তোমার কাছে এসেছি, ফিরিয়ে দিও না। সীমার কথায় কষ্ট হলো তাসকিনের, মনে মনে আবার হাসিও পেল। তাদের সময় খারাপ, তাই এসেছে তাহলে আমার কাছে বলতে হলো। তা প্রয়োজন আমাকে তাই খুঁজে বের করলেন? তা নয়তো আমি মরে পচে থাকলেও খুঁজতেন না, তাই তো? ঠোঁটে আসা কথাটা বলতে গিয়েও বললে না তাসকিন। এমন সময় এসব কথা বলে কষ্ট দেওয়া ঠিক না। তবে তাসকিন মনে মনে ঠিক করেছে রক্ত দেওয়ার পর আর যোগাযোগ রাখবে না এমন ভাই ভাবির সাথে। ভেবেই মুখে বলল, আমি চেষ্টা করব। আমার দুঃসময় কাউকে পাশে পাইনি বলে যে আমিও আপনাদের ফিরিয়ে দিব এমনটা না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সহায়তা করার। তাসকিন খুব ভালোভাবেই খুঁচা মেরে কথা বলেছে, তা বুঝার বাকি নেই কারো। সীমা আর হামিদ চলে গেল একখণ্ড আশার আলো নিয়ে। কথায় আছে, বসে খেলে রাজার ধনও ফুরায় যায়। সে দশা হল নিয়নের। দোকান বিক্রির কাঁচা টাকা দিয়ে এতদিন ভালো মতো চলতে পারলেও তাহের টাকা ফুরিয়ে এসেছে প্রায়। তবে এতে বিশেষ কোনো চিন্তা নেই তার। মাঠে আরও বেশ জমি আছে, সেগুলো বিক্রি করার কথা ভাবছে। নিয়নের মতে যে জায়গা সম্পত্তির মালিক সে তা বিক্রি করে তার মতো 3-4 নিয়ন সারা জীবন কাটাতে পারবে। কিন্তু বিপত্তি বাঁধল জমি বিক্রি করতে গিয়ে। কাগজপত্র যখন দালালের কাছে দিল বিক্রি করে দিতে সে লোক, তখন নিয়নের মুখের উপর ছুঁড়ে মারল সে দলিলপত্র। মশকরা করো মিয়া, নাকি আম্বরে গাদা পাইছ? নিয়ন তখন বোকার মতো তাকিয়েছিল, ঠিক কি বুঝাতে চাচ্ছে বুঝতে না পেরে গর্জে উঠল, তুমি আমার কাগজপত্র ফালাইলা কেন? আর কিসের মশকরা করব?
মশকরা না করলে যে জমিগুলা বিগত কয়েক মাস আগে তোমার বউয়ের নামে দলিল করে দিছ সে জায়গার আগের কাগজপত্র নিয়ে এখন আবার বিক্রি করতে আসতা নাকি? এটা কি মশকরা না নাকি? আর এই দলিল আমি কেন যে কেউ ফালাই দৌব? এগুলা ঘরে রাইখা কি লাভ? এসব কাগজ এখন মূল্যহীন। কথা শুনে থমেরে বসে আছে নিয়ন। চোখের সামনে ভেসে উঠল কয়েক মাস আগের ঘটনা। তাসকিন বাড়ি থেকে চলে যাওয়ার পর চাকিলা নিয়নের গলা জড়িয়ে বসে বলেছিল, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও এভাবে? কি যে বলো না, এ বাড়ি এ সংসার সব তোমার। তোমাকে কোথায় তাড়িয়ে দিব? সত্যি এ বাড়ি আমার? হুম গো হুম। না, তোমার মুখের কথা বিশ্বাস করছি না আমি। তাহলে কি করলে বিশ্বাস করবে? লিখে দাও আমাকে। শাকিলার কথা শুনে অট্টহাসিতে মেতে উঠে নিয়ন। শাকিলা ভ্রু নাচিয়ে বলে, কি হলো, হাসছ কেন? লিখে দিতে হবে? এ কথা আগে বলবা না? আমি কালই ব্যবস্থা করছি। সত্যি? হুম সত্যি। আর একটা কথা। হুম বলো। আমার কাছে দাও কাগজপত্র, বুঝিয়ে আমি সব ঠিকঠাক করে তোমাকে নিয়ে যাব। তুমি দোকান বন্ধ রেখে এসব করবে? তুমি পারবে? হুম পারবো, দেখি চেষ্টা করে। না করো না প্লিজ। নিয়নও না করেনি, দলিলপত্রের লাগেজটা দেখিয়ে দিয়েছিল। এরপর শাকিলা সব ঠিক করে নিয়ে যায় নিয়নকে। সেও বাড়িটা শাকিলার নামে দলিল করে লিখে দেয়। কিন্তু বুঝতে পারেনি শাকিলা চলে যাবে বা বাড়ির নাম করে সব জায়গা তার নামে লিখে নিবে। এখন মনে পড়তেই মাথায় হাত দিয়ে বসে আছে নিয়ন। এনার কি করবে সে? রাস্তার ফকির করে চলে গেল। যখন শুনল সকল সম্পত্তি শাকিলা কৌশলে তার করে নিয়েছে, তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে সে। এরপর অনেক চেষ্টা করে শাকিলার সাথে দেখা করে কথা বলতে, কিন্তু কিছুতে কোনো লাভ হয়নি। এদিকে গ্রামের লোকেরাও জেনে গেছে নিয়নের জমিজমা সব তার 2 নাম্বার বউ লিখে নিয়েছে। লোকে বলা বলি করছে, পাপ বাপকেও ছাড়ে না। খুব অহংকার ছিল নিয়নের এ জায়গা সম্পত্তি নিয়ে। এখন কি না তার নামে কিছুই নেই। প্রথম বউ না পারলেও দ্বিতীয় বউ উচিত শিক্ষা দিয়েছে নিয়নকে। এসব কথা শুনেও নিয়ন চুপ। গ্রামবাসী কি বলছে তার থেকে বড় চিন্তা এখন নিয়নের মাথায়। হাতে অবশিষ্ট কয়টা টাকা আছে মাত্র। এ টাকা শেষ হয়ে গেলে কি খাবে, কি করবে? নিয়নের সমবয়সী কেউ কেউ বলছে তাসকিনকে খুঁজে ফিরিয়ে আনতে, কিন্তু তাতেও চুপ নিয়ন। তাসকিনের সামনে গিয়ে মুখোমুখি হওয়ার মুখ তার নেই। তাসকিনের বাসা থেকে ফিরেছে আজ 10 দিন হল। ঘড়িতে রাত 3টা বাজে। হামিদ বেঘোর ঘুমে। সীমার কান্নার শব্দে ঘুম ভাঙল তার। হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা উঠেছে, সাথে রক্তক্ষরণও। গ্রামে রাত 3টায় কোনো গাড়ি পাওয়া বা হাসপাতাল খোলা পাওয়া মানে শুধুই স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের নয়। হামিদও পারল না এত রাতে সীমাকে কোথাও নিয়ে যেতে। পাশের বাড়ির এক চাচিকে ডেকে আনল সে। মহিলা আসতে চাইল না এত রাতে। হামিদ হাত জোর করো বললে তিনি বললেন, বুঝলা তো হামিদ, সবাই রে সবার কামে লাগে। তোমার বউ তো জীবনে কারো লগে হাসি মুখে দুটো কথা কয়নি, যে তার বিপদে সকলে আগাই যাইব। কথাটা বলে অনিচ্ছা সত্ত্বেও মহিলা গেলেন হামিদের সাথে। তিনি সীমার পাশে বসে ছিল সারা রাত। সকাল হলেই হামিদ সীমাকে নিয়ে যায় হাসপাতালে। সীমার বাবার বাড়ির লোকেরাও আসে। হাসপাতালে যাওয়ার পথেই হামিদ কল করে তাসকিনকে জানায় ঘটনা। তাসকি তখনই হাসপাতালের নাম জেনে রেখেছিল। বেলা 10টার দিকে ডাক্তার যা জানায় তার জন্য মোটেই প্রস্তুত ছিল না কেউ। পরীক্ষা করে ডাক্তার জানায় পেটের বাচ্চাটা আর জীবিত নেই, মারা গেছে। শোনে মাথায় আসমান ভেঙে পড়ে সকলের। সীমা তো কাঁদছে, বিলাপ করে। ডাক্তাররা বারবার নিষেধ করছে এভাবে কাঁদতে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় তাসকিন। তাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে উঠে হামিদ, তুই কেন এসেছিস এখানে? পোড়ামুখী একবার তোর মুখ দেখে আমার সন্তান মাতারা চিহ্নরা গেছে, এখন এসেছিস আমার বউটাকে খাওয়ার জন্য। নিজের সংসার টিকাতে পারিসনি, এখন আমার সংসারটা গিলতে বসেছিস। হামিদের কথা মাথায় ঢুকছে না তাসকিনের। তার মধ্যে সীমা বলতে লাগল, একে আমার সামনে থেকে নিয়ে যাও কেউ। এ আমার সন্তানটাকে মেরে ফেলেছে। যেই শুনল আমার বাচ্চা হবে তখনই জাদু করে নষ্ট করে ফেলেছে আমার বাচ্চাটা। এসব কি বলছেন ভাবি? আমি কেন আপনার বাচ্চা মারব? হ্যাঁ হ্যাঁ, তুই মেরেছিস আমার গর্ভের সন্তান। আমার বাচ্চা হলে তো তুই সম্পত্তি পাবি না, আর আমার বাচ্চা মারা গেলে তুই তোর ছেলেকে দিয়ে সব ভোগ করে খাবি। এতদিন কিছু হয়নি, যেই তোর বাড়ি থেকে আসলাম অমনি পেটে বাচ্চা মারা গেল। তুই খেয়েছিস আমার বাচ্চা, এখন আমার লোক দেখানোর জন্য এসেছিস দয়া দেখাতে, নাকি এসেছিস মরেছে কি না তা দেখতে?
এসব কথা শুনে হতবাক তাসকিন। হাসপাতালে এসে তাদের সাথে ঝগড়া করার ইচ্ছে করছে না, তবে মুখ বন্ধ করেও থাকতে পারল না আর। এসব কি বলছেন আপনি? ভেবে বলছেন। মাথা ঠিক আছে তো? অবশ্য আপনাদের থেকে এর থেকে ভালো কিছু আশা করাই বা যায় নাকি? কি বললেন? আমি জাদু করে আপনাদের সন্তান মেরে ফেলেছি? এতই যখন জানেন আমি আপনাদের ভালো চাইব না, তখন আমার কাছে গেলেন কেন? আর ভাই, তুমি আমার ভাই? ভাবতে পারছি না আজ সত্যি। ভাবি না হয় অন্য ঘরের মেয়ে, পর মানুষ, কিন্তু তুমি তো আমার মায়ের পেটের ভাই। তুমি কি করে এসব বললে? ঠিকই আছে, আমি এসব শোনারই যোগ্য। আমারই ভুল হয়েছে। হ্যাঁ, ভুল তো আমারই। বছর আগে আমি আমার ৩-৪ মাসের ছোট দুধের শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের দুয়ারে, তখন এক রাতের জন্য আশ্রয় দিলে না আমায়। এরপর এতগুলা মাস কোথায় ছিলাম, কি ভাবেছিলাম, একটা খোঁজ নাওনি। কিন্তু যখনই আমাকে প্রয়োজন পড়ল ঠিক খুঁজে বের করে আমার কাছে গেলে। এতদিন পর আমার বাড়িতে প্রথম গেলে আমার জন্য কিছু না নেও আমার ছেলেটার জন্য পর্যন্ত একটা চকলেট নিতে পারোনি। সেই সামর্থ্য তোমাদের হয়নি? বেশ ভালো কথা, আমার ছেলের সাথে তোমরা ভালো ব্যবহারটা পর্যন্ত করনি। বরং আমার আড়ালে আমার বাসায় শুয়ে আমার ছেলের নামে কি বললে? আমার ছেলে নাকি কালো, গায়ের রং আমার মতো হয়েছে, আরও কত কি। আমি কিন্তু সবটাই শুনেছি, তবুও চুপ ছিলাম। এত কিছুর পরেও যখন তোমরা আমার কাছে সাহায্য চাইলে আমি কিছু না ভেবেই এক কথায় রাজি হয়ে গেলাম। আজ চলেও আসলাম, অথচ তোমরা আমাকেই দোষ দিচ্ছ। বাহ, কি বলবো, আমি এতটাই অকৃতজ্ঞ তোমরা ছি। তবে শোনো, তোমাদের মতো ভাই ভাবির দরকার নেই আমার। আজ এখানেই আমার সাথে তোমাদের সকল সম্পর্ক শেষ। কেন শেষ করছি জানো? আমার লাভে না, তোমাদের মঙ্গলের জন্য। ভবিষ্যতে যেন আমার জন্য তোমাদের কোনো ক্ষতি না হয়, আর সেজন্য আমি মরলেও তোমরা খবর পাবে না, চিন্তা করো না। আর না তোমরা মরলে আমি দোয়া করি তোমাদের কোল জুড়ে একটা বাচ্চা আসুক, আর সে যেন তোমাদের শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি তো আমার ছেলেকে বেয়াদব জেদি বানিয়েছি। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না তাসকিন। হনহনিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। বাড়ি ফেরার সময় সারা রাস্তা কেঁদেছে সে। আল্লাহকে বারবার প্রশ্ন করেছে আমার সাথে কেন এমনটা হয়। সত্যি কি অপা অলক্ষণে? সত্যি কি আমার সাক্ষাৎ পাওয়ায় তাদের বাচ্চাটা মারা গেছে? এসব ভাবতে ভাবতে যেই না বাড়িতে পা রাখল তখনই খালা বলল, তাসকিন এসেছ? দেখো কে এসেছে। তোমার সাথে দেখা করতে বসে আছে কতক্ষণ ধরে। কে এসেছে খালা? বলতে বলতে ঘরে ঢুকল তাসকিন। তারপর যা দেখল তা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছ না। মাথাটা ঝিমঝিম করছে তাসকিনের, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। অতিরিক্ত মাত্রায় ঘামছে তাসকিন। যা বলে দিচ্ছে সামনের মানুষটা তার প্রত্যাশার বাইরে, কখনো আশা করেনি, আর না সহ্য করতে পারছে। প্রচণ্ড রাগ হচ্ছে। ঠিক এসবের কোন কারণের জন্য ঘামছে সে জানা নেই তার। তাসরিনের মুখের দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে পানি এগিয়ে দিল শাকিলা। তাসকিনের অনুমতি ছাড়াই তার ঘরের জগ ধরে পানি নিয়ে এগিয়ে দিয়েছে। পানিটা খেয়ে নাও বুবু। তাসকিন ফেলফেল দৃষ্টি ফেলে শাকিলার দিকে তাকাতেই শাকিলা জোরে শব্দ করে হেসে উঠল। মানলাম আমাকে এখানে আশা করনি, তাই বলে ভূত ভেবে ভয় পাচ্ছ নাকি এত? অবাক হওয়ারই কথা হঠাৎ আমায় তোমার ঘরে দেখে, তাই বলে এত অবাক? না, এটা মানতে পারছি না। তোমার মতো স্বামীর সংসার ছেড়ে আসা প্রতিষ্ঠিত একজন নারীর থেকে এতটা ফুর্বল আচরণ আশা করিনি। আমি না কোনো কালে তোমার শত্রু ছিলাম আর না আছি। রিল্যাক্স, রিল্যাক্স। তাসকিনও স্বাভাবিক হয়েছে এতক্ষণে। স্বাভাবিক গলায় বলল, তুমি কেন এসেছো এখানে? আর আমার ঠিকানা কি করে পেলে? পৃথিবীতে কেউ মন থেকে কিছু চাইলে তা জোগাড় করা এতটাও কঠিন না। যারা বলবে চেষ্টা করেছি অনেক কিন্তু পারিনি, বুঝে নিবে তারা অভিনয় করছে। চেষ্টা করেনি কোনো। চেষ্টা করলে ফল একদিন পাবেই, কিছু সময় আগে বা পরে। আমিও চেষ্টা করেছি, পেয়ে গেছি। সে সব বাদ দেই। সাথে রহস্য করে কথা বলাটাও বাদ দাও। আমি গ্রামের সহজ সরল মেয়ে, তোমার মতো চতুর না। তা জানি, আর বলতে হবে না। আমি এসেছি কিছু কাজে। বেশি সময় লাগবে না। তা আমি কি আজ রাত থাকব নাকি না খাইয়ে এখনই বিদায় দিবে? বলে ভ্রু বাঁকালো শাকিলা। তাসকিন মনে মনে ভাবল, মেয়ের মাথায় আসলে সমস্যা আছে নাকি? সেধে সেধে থাকতে চায়। তাসরিনকে চুপ থাকতে দেখে শাকিলা হাসল। কি ভাবছ? থাকতে দিতে হবে না। আসলে অনেকদিন হলো ভাউরের খাবার খাইতো, তাই তোমার হাতের রান্নাটা মিস করছি।
ওই বাড়িতে যাওয়ার পর কয়েকদিন তোমার হাতের রান্না খেয়ে তোমার রান্নার লাভার হয়ে গিয়েছিলাম। তাসকিন উপেক্ষা করল শাকিলার এসব কথা সরাসরি প্রশ্ন। কেন এসেছ? তুমি একা এসেছ নাকি সাথে? বাকি কথা বলতে হলো না তাসকিনের। তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে শাকিলা জবাব দিল, তুমি বোধ হয় ওই বাড়ি থেকে আসার পর খোঁজ নাওনি ওই দিকের। আসলেই তুমি বড্ড বোকা। কোনো জায়গা থেকে চলে আসার পর সেখানকার খোঁজ রাখতে হয়। তোমার সাথে কে কেমন করেছে তার ফল পেল কিনা, তোমাকে ঠকিয়ে কে কতটা ভালো আছে নাকি বিধাতা তার বিচার করেছে, আর করলেই বা কত দিন পর করেছে সব খবর রাখা দরকার। আত্মার প্রশান্তির জন্য হলেও দরকার। তুমি খবর রাখলে আমাকে এখন আর কষ্ট করে এসব বলতে হতো না। কি আর করার আমি বলি। তুমি চলে আসার পর আমি 2-3 মাসের মতো ছিলাম সেখানে। তার মধ্যে তার সকল জায়গা সম্পত্তি আমার নামে লিখে নেই। তাসকিন অবাক সে সব লিখে দিয়েছে নাকি অন্যভাবে? উহুম, দিয়েছে আবার দেয়নি। মানে কিছুটা নিজে ইচ্ছায় আর কিছুটা জালিয়াতি। দাঁড়াও ভেঙে বলি। তুমি চলে আসার পর অনেক ইনিয়ে বিনিয়ে তাকে বলি বাড়িটা আমার নামে লিখে দিতে, এক কথাতেই রাজি হয়ে যায়। যদিও আমি চাইলে অন্য উপায়ে সব লিখে নিতে পারতাম, কিন্তু ওই রকম পুরুষকে ছলনা করে নিতেই ভালো লেগেছ বেশি। এরপর বাড়ি নেওয়ার নাম করে বাকি সব জায়গা জমিও বাড়ির সাথে সাথে লিখে নেই। এর পরপরই চলে আসি ওই বাড়ি থেকে। ডিভোর্স হয়েছে তোমাদের? তাসকিনের প্রশ্নে হাসল শাকিলা। বিয়েই যেখান হয়নি ঠিক মতো সেখানে ডিভোর্সের কি আছে? একে তো আমার মা বাবার নাম দেওয়া হয়নি, এনআইডি নেই, আরও অনেক কিছুর কারণে রেজিস্ট্রেশন করা হয়নি বিয়ের। শুধু হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়েছিল, সেখানেও আমি ভুল তথ্য দিয়েছি। বিয়ে না করেই এতদিন সংসার করেছ? তুমি হয়তো ভুলো গেছ আমি নষ্ট পাড়ার মেয়ে। বিষে করে রাত কাটানো আর না করে কাটানো আমার কাছে সমান। আমার প্রয়োজন ছিল ওই অন্ধকার থেকে বের হওয়ার, আর আমার সে স্বপ্ন নিয়ন মিয়া করে দিয়েছে। আমিও তার প্রস্তাবে রাজি হয়ে তাকে ব্যবহার করে বের হয়ে এসেছি। তবে বিয়ে টিয়ে ঝামেলা আমার মোটেও পছন্দ ছিল না। আগেই ভেবে রেখেছিলাম যে টাকা দিয়ে আমায় বের করেছে তা সুদ হলে চলে যাব। এ বুইরা বেডার সাথে থেকে সারা জীবন কাটানো যাবে নাকি? তাছাড়া আমাকে এই সমাজের কেউ কখনো ভালো চোখে দেখবে না আমি জানতাম, তাই অমন সিদ্ধান্ত আগেই নিয়ে এসেছিলাম। তা এসব গল্প আমাকে কেন শোনাতে এসেছ? আমার জীবনে পাপ পুণ্যের হিসাব নেই। যা হয়েছে সবটাই পাপ। নিজে ইচ্ছায় পাপের পথে না আসলেও আমিই পাপী। পাপকে ঘিরেই আমার জীবন। তবে তোমাদের বাড়িতে আসার পর তোমায় দেখে বড্ড মায়া হয়েছিল। জানো তো বুবু, পাপীরা এক হিসেবে ভালো। তাদের দোষ নেই, ভয় নেই। কিন্তু ভালো মানুষেরা পদে পদে বিপদে পড়ে। পান হতে চুন খসতে তাদের দোষ কত কি। এই যেমন তুমি পারলে না ওই বাড়িতে থাকতে, আমি চলে আসতাম। কোনো এক মাধ্যম বের করে তাতেই জড়িয়ে নিতাম নিজেকে। এরপর ত্যাগ করতাম ওই বাড়ি। কিন্তু তার আগে তোমাকে বিতাড়িত করা হয়েছে। আর আমি চলে আসলেই যে নতুন কেউ আসতো না আমার জায়গায় তাকে বলতে পারে। আসতো নৌশুন মিয়ার টাকা পয়সা দেখে হলেও আসতো। তাই তার মতো পুরুষকে উচিত শিক্ষা দিয়ে বের হয়ে এসেছি। ভাবলাম পাপের জীবনে একটা পুণ্যের কাজ করি। তাই তার সকল জমি জমা নিজের করে এনেছি। তার এসবের প্রতি আমার লোভ নেই। আমি আমার সৌন্দর্য আর রূপ দিয়ে বাকি জীবন বসে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি এতদিনে। এই সম্পত্তির আসল মালিক তোমার ছেলে। নিয়ন মিয়া মারা গেলে বা তার ওরসজাত সন্তান হিসেবে সবকিছু তোমার ছেলের প্রাপ্য। নিয়ন মিয়ার কাছে জমি থাকলে 2 দিন পর একটা কিছু থাকত না, সব বিক্রি করে খেত। তাই আমি কৌশলে তার থেকে নিয়েছি। এখন চাই সবটা তোমার ছেলের করে দিয়ে যেতে। আমাদের এসব কিছুর দরকার নেই। যার জিনিস তালে ফিরিয়ে দাও। ওই লোকের কিছু চাই না। কি যে বলো না, সব তো তোমার ছে পেত, ভবিষ্যতে পেত। আমি কয়েকদিন আগে পাওয়ার ব্যবস্থা করে দিলাম। সাথে নিয়ন মিয়াকে শাস্তিও দিয়ে আসলাম। শুনেছি জাসগার শোকে নাকি বিছানায় পড়তে বসেছে নিয়ন মিয়া। আমি চলে যাব, হাতে সময় নেই। হয়তো আর কখনো দেখা হবে না। এই ফাইল বলে হাত থেকে একটা নীল ফাইল এগিয়ে দিল চাকিলা। এখানটায় উইল করে তাহিনের নামে সব দেওয়া হয়েছে। সময় মতো কাজে লাগবে। আসি বুবু বলে পা বাড়ালো শাকিলা। তাসকিন তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শাকিলা কয়েক কদম গিয়ে আবার পিছন ঘরে তাকালো। এগিয়ে এসে মুচকি হেসে বলল, আমায় একবার জড়িয়ে ধরবে বুনু? অনেক বছর হলো কাঁদি না, একটু কাঁদতে দিবে তোমায় জড়িয়ে ধরে? তাসকিনের উত্তরের অপেক্ষা করল না, নিজে থেকে জড়িয়ে ধরল তাসকিনকে।
চোখের 2 ফোঁটা নোনা জল বিসর্জন দিল। মিনিট খানেক পর নিজ থেকে আবার ছেড়ে দিল। তোমার হাতের রান্না আর খাওয়া হলো না, গেলাম বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। তাসকিন তাকিয়ে রইল তার যাওয়ার পানে। গাড়ির কালো গ্লাসের ভিতর থেকে বাইরের গাছপালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাকিলা। সব কিছু কালো দেখা যাচ্ছে, গাছের সবুজ পাতাগুলোও কালোই লাগছে। কি অদ্ভুত, তার জীবনটাই তো কালো। তাই গ্লাস নামিয়ে সবুজ করে প্রকৃতি দেখতে আর ইচ্ছে করল না। কালো আর গুলাটে প্রকৃতিও তেমন খারাপ না। সে ভাবছে আমি পাপ করতে চাইনি, তবুও পাপ আমাকে জড়িয়ে নিয়েছে আপন করে। তাই আমি পাপী। পাপীর জায়গা ভদ্র সমাজে নেই, তাই ভদ্র সমাজ ছেড়ে আজ আমি পাপের পথে। এসব ভাবতেই শাকিলার চোখের কোণে পানিরা ভিড় জমাল। বহু বছর কাঁদে না সে, অথচ আজ কান্না কেন পাচ্ছে? না কাঁদলে চলবে না, শাকিলারা কাঁদে না ভেবেই আবার হেসে উঠল। এই তো দূরে চলে যাচ্ছে, দেশ ছেড়ে, এ দেশে আর আসা হবে না হয়তো। পাপের সাথে গড়াতে গড়াতে কোথায় যাওয়া হয় শেষ পর্যন্ত জানা নেই তার। এই তো জীবন, পাপের জীবন, পাপীর জীবন। শাকিলা চলে গেলে বাড়িওয়ালি খালা তাসকিনকে জিজ্ঞেস করে কে এটা। তাসকিন কি জবাব দিবে ভেবে কুল পায় না। শাকিলার কি পরিচয়? সতীন। না, সতীন কি করে? তাদের নাকি ঠিকঠাক বিয়ে হয়নি। তাহলে সতীন উপাধি দেওয়া কি ঠিক হবে? আর না, তার সাথে সতীনের মতো আচরণ করেছে শাকিলা। খালা আবারও বলল, ক্যাডা ছিল ওই মাইয়া? আইলো আবার চইলা গেল। আর তুমি এমন থমে রে বসে আছো কেন? খালার ডাকে ধ্যান ভাঙল তাসকিনের, মুখ থেকে আপনা আপনি বের হল, বোন হয় আমার, শুভাকাঙ্ক্ষী বলে নিজেই অবাক হল। শাকিলাকে বোন পরিচয় দিয়ে দিল। খালা আরও জানতে চাইল কেন এসেছে। এবার সবটা খুলে বলল তাসকিন। এখানে আসার পর থেকে উনি তাসকিনকে মায়ের মতো আগলে রেখেছে। টাকা পয়সা শক্তি দিয়ে সাহায্য না করতে পারলেও সবসময় মনোবল দৃঢ় করতে শিখিয়েছে। কষ্টের সময় বুকে টেনে সান্ত্বনা দিয়েছে। তাই এনার কাছে সব কথা বলে তাসকিন। শাকিলার রাখা ফাইটা খুলল তাসকিন। সেখানে উইল করা আছে তাহিনের 18 বছর পূর্ণ হলে এই সম্পত্তির সম্পূর্ণ মালিকানা সে পাবে। তখন জমি বিক্রি থেকে শুরু করে জমির উপর সকল সিদ্ধান্ত সে নিতে পারবে। কিন্তু 18 বছর এর আগে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তাহিনের 18 বছর হওয়ার আগে চাইলেও এই জমি কাউকে দিতে বা বিক্রি করতে পারব না। শুধুমাত্র ভোগদখল করে খেতে পারবে। খালা বলল, রেখে দাও, কোনো একদিন কাজে লাগবে বলে বেরিয়ে গেলেন তিনি। ঘর থেকে বের হওয়ার সময় তার চোখে পানিগুলো টলমল করছিল, হয়তো ছেলের কথা মনে পড়েছে। ওই দিন খালা তার জীবনী বলতে গিয়ে প্রচুর কেঁদেছিল। খালার স্বামী ছিল একজন স্কুল শিক্ষক। তাদের কোল জোরে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে রাজপুত্রের মতো বড় করতে লাগে তাকে। এর মাঝে খালার স্বামীর মৃত্যু হয়। খালা ছেলের লেখাপড়া বন্ধ করেনি, বেশ কিছু জমি জমা ছিল, তার অর্ধেকের বেশি শেষ করে ছেলের ডাক্তারি পড়িয়ে বিদেশে পাঠিয়েছে। তারপর কয়েক বছর ছেলে খোঁজ খবর রেখেছে, কিন্তু এরপর থেকে বছর চলে গেলেও ছেলে আর খোঁজ নেয় না। খালাও ছেলের আশার আশা করে না আর। যে জমি আছে তা মানুষকে দিয়ে চাষাবাদ করাই, সেখান থেকে যা টাকা পায় তা দিয়ে কোনো রকমে জীবন চলে যায়। খালার মনে পড়ে এক ঈদে পাড়ার দোকানদারকে দিয়ে অনেকগুলো কল দিয়েছিল ছেলেকে। কিন্তু ছেলে কল ধরে বলল, আমি বাইরে আছি, পরে কথা বলি বলেই কল কেটে দিল। খালা সে দিন বলেছিল, আমার ছেলে মারা গেছে আজ থেকে। আর এই ঘটনার পর থেকে তার সামনে ছেলের নাম নিলে তিনি রেগে যায়। বসলে আমাদের জীবনে সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে। এক এক করে দিন কেটে গেল অনেকগুলো। তাহিনের 1 বছর পূর্ণ হল আজ। ঘটা করে জন্মদিন পালন করার কোনো উদ্দেশ্য তাসকিনের ছিল না। মুসলিম ধর্মে এইসব অনুষ্ঠানের নিয়ম নেই। কিন্তু আমেনা এসে গেছে আগের দিন। তাসকিনের সাথে তার সম্পর্ক বোনের চেয়েও বেশি। আর তাহিন, সে তো নিজের সন্তানের চেয়ে কম নয়। আমেনা এসে কেক মোমবাতি থেকে শুরু করে যা দরকার সব নিজে টাকা এনেছে। কয়েকজনকে ইনভাইটও করেছে, তাদের জন্য আবার নিজ হাতে রান্নাও করছে। সন্ধ্যায় তাসকিন এসে এত সব আয়োজন দেখে তো পুরো অবাক। খুশিতে চোখের কোণে পানি চিকচিক করে উঠল তার। তাহিনও মহা খুশি। সত্যি আল্লাহ জীবন থেকে যা কেড়ে নেয় তার থেকে বেশি ফিরিয়ে দেয়। তাসকিনের জীবনেও তাই হল। রাত 9টার দিকে কেক কেটে খাওয়া দাওয়া করল তারা। এরুর সকলে চলে গেল। ন্যাগ থেকে মোবাইলটা বের করা হয়নি এত সবের মাঝে।
হঠাৎ মনে পড়তে মোবাইল বের করে দেখল নেহা ভাবির 7টা মিসকল উঠে আছে ফোনের স্ক্রিনে। অনাকাঙ্ক্ষিত ভয়ে এসে ঝেঁকে বসল মনে। নেহা ভাবি কল করেছে। হঠাৎ উনি কেন কল দিল? কোনো প্রয়োজন ছাড়া তো কল করার মানুষ তিনো না। তাহলে কি? ভাবতে পারে না তাসকিন। ভাবনারা এলোমেলো হয়ে যাচ্ছে। কাপা হাতে নেহা ভাবির নাম্বারটা ডায়াল করল তাসকিন। নেহা ভাবি যা শোনালো এতে পায়ের তলার মাটি সরে গেল। মাথা ঝিমঝিম করছে, কি করা উচিত এই মুহূর্তে তার? ভাবনারা কুল হারাচ্ছে। যাবে কি সে গ্রামে আবারও? তার কি উচিত হবে যাওয়া? না গেলেই বা কেমন হবে? সব শেষে মন স্থির করল যাবে সে। শাকিলা বলেছিল অপমানিত হয়ে এসে পড়লে সে জায়গার খোঁজ রাখা দরকার, যাওয়া দরকার। অপরাধী কেমন শাস্তি পাচ্ছে তা দেখা দরকার, মনের শান্তির জন্য হলেও। তাসকিনও সিদ্ধান্ত নিল 2 দিন পর শুক্রবার সে দিনই যাবে। তবে মনে মনে প্রশ্ন জাগে, পাপীর পরিণতি দেখতে যাবে নাকি অদৃশ্য কোনো টান তাকে নিয়ে যাচ্ছে? উত্তর মিলে না। মন অস্থির হয়ে আছে, অপেক্ষা কখন দিন ফুরাবে, শুক্রবার কখন আসবে। 2 দিনকে যেন 2 মাসের অধিক মনে হলো তাসকিনের। অবশেষে রাত পোহাল। তাহিনকে সবথেকে দামি পোশাক পরিয়ে নিল তাসকিন। নিজেও ভালো একটা বোরকা পরে নিল, সাথে ছোট্ট একটা ব্যাগ। যাত্রাপথে তাহিনের খাবারের জন্য খাবার এই ব্যাগে নিল। স্টেশনে এসে দাঁড়াতে চোখে কত শত দৃশ্য ভেসে উঠছে। একদিন এ স্টেশনটা ছিল সম্পূর্ণ অচেনা, আজ আবার এসে দাঁড়িয়েছে সেখানে। যে ট্রেনে করে নেমেছিল এখানটায় তার বিপরীত মুখোমুখি ট্রেনে চড়বে আজ। জীবনের ফেলে আসা পিছনে ঘুরে আসবে। তার এইসব এলোমেলো ভাবনার মাঝে ট্রেন আসলো। ট্রেনে উঠে বসেছে মিনিট 5, তার মাঝে কেউ ডেকে উঠল। তাসকিন না। থমথমে গলা শুনে গাড় ঘুরে তাকাতেই যাকে দেখল তা ছিল প্রত্যাশার বাইরে। নিয়তি কখন কার সামনে এনে দাঁড় করায় তা কেবল বিধাতা জানে। মিনিট খানেক মায়ার দিকে তাকিয়ে থাকল তাসকিন। হাতে শাখা নেই, না সিথিতে সিঁদুর। তাই মায়াকে চিনতে খুব বেগ পোহাতে হয়েছে তাসকিনের। সাধারণ হিন্দু মেয়েরা বিয়ের পর স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলে। তাসকিনের মনে খোঁজখোঁজ করছে তবে কি মায়াদির স্বামী মারা গেছে? কিন্তু মুখ ফুটে জিজ্ঞেস করল না। মায়া বসল তাসকিনের পাশের সিটে। তোমার সাথে দ্বিতীয় দেখাটাও ট্রেনেই হয়ে গেল। তাসকিন মুচকি হাসল। এর মাঝে তাহিন মায়ার দিকে আঙুল দেখিয়ে প্রশ্ন করছে। মাকে? মানে মায়াকে তাই বুঝাতে চায়। তাহিনের কথা শুনে হাত বাড়িয়ে তাকে কাছে ডাকল মায়া। আমি তোমার মাসি হই। এটা তোমার ছেলে ঠিক না? হুম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সংকোচ নিয়ে কথা বলছে তাসকিন। এরাই তাকে চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছিল। সে চুর না নিজে জানে, কিন্তু মায়া তো জানে সে চুর। অরূপ তো তাকে মায়ার সামনে চুর বানিয়েছে মিথ্যা অপবাদে, আর নিজের ঘরের চুরের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অবাকই হচ্ছে তাসকিন। যে মেয়ে চুরি করতে চেয়েছিল বাসায় তার সাথে দেখা হলে মুখ ফিরিয়ে নেওয়ার কথা, সেখানে মায়া নিজে সেধে কথা বলছে, ব্যাপারটা কেমন যেন লাগছে। আমিও ভালোই আছি। তো কোথায় যাওয়া হচ্ছে ছেলেকে নিয়ে? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে খানিকটা বিচলিত হয়ে জবাব দিল। জীবনের অতীত দেখতে। তাসকিনের এটুকু কথাতেই যেন বুঝে গেল মায়া। মলিন হাসল। যাও, অতীত দেখা ভালো, তা সেখানটায় থেকে যাবা নাকি চলে আসবা? বাঙালি নারী আমরা, বরকে দেবতা মানি। কপালে লাথি দিলেও আবার তার দুয়ারেই কপাল পেতে বসি, বলেই হাসলেন তিনি। তেমন কিছু না, তার নাকি অনেক অসুখ আর অনেক সমস্যা, তাই নিজ চোখে দেখতে যাচ্ছি। কিছু কাজ আছে আমার, যা না করলেই নয়। দায়িত্ব থেকেই যাওয়া। যাও, তোমায় দেখে ভালো লাগলো, মনে হচ্ছে বেশ সুখে আছো। হুম, অনেকটাই ভালো আছি আগের জীবনের থেকে। আমিও ভালো আছি আগের থেকে। তাসকিন আবারও মায়ার বিধবা চেহারায় চোখ ভুলাল। কি দেখছো অমন করে? না না, কিছু না। এত সংকোচের কিছু নেই। আমায় এই রপে দেখে প্রশ্ন জাগছে মনে। স্বাভাবিক। এমন সাজের কারণ কি জানো? অরূপকে খুন করেছি আমি। কথাটা তাসকিনের কানের কাছে এসে ফিসফিস করে বলল মায়া, যেন আশেপাশে কেউ না শোনে। তাসকিন দিন দুনিয়া ভেমালুম ভুলে মায়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। মায়া খানিকটা রহস্য করে বলল, সে দিন তুমি চুরি করনি আমি জানি। আর না, আমি কোনো অফিসের কাজে বের হইনি। তাহলে শোনো, তবে অরূপ আমাকে ভালোবাসানি কখনো, তবে তা আমি জানতাম না। আমার আড়ালেও একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, সবই শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারিনি।
যে মানুষ আমায় এত ভালোবাসে সে কি করে অন্য কাউকে ভালোবাসে, সে কি পারে আমায় ঠকাতে? কিন্তু না, খোঁজ নিয়ে দেখি সবই সত্য, মিথ্যা ছিল আমাকে ভালোবাসা। অভিনয় করে গেছে আমার সাথে, নিখুঁত অভিনয়। তার মাঝে তুমি আমাদের বাড়িতে যাও, তখনই জানতে পারি কাকে নাকি গোপনে বিয়ে করেছে। সত্য মিথ্যা যাচাই করার জন্য সেদিন বের হই বাড়ি থেকে। আমি এটাও জানতাম আমি রাতে বাড়ি না থাকলে অরূপের নোংরা দৃষ্টি তোমার দিকে যাবে। ইভেন আগে থেকে আমি তার কুদৃষ্টি তোমার দিকে পড়তে দেখেছি। এখন বলতে পারো সব জেনে শুনে তোমায় কেন বিপদের মুখে ফেলে গেলাম? এমন প্রশ্ন জাগতেই পারে মনে। তার উত্তর হল, তোমাকে বাড়িতে রেখে না গেলে অরূপ তার সে স্ত্রীর কাছে যেত। এতে করে আমার উদ্দেশ্য হাসিল হতো না। তাই জেনে বুঝেই তোমাকে বাড়ি রেখে গিয়েছিলাম আমি। আমার বিশ্বাস ছিল যে মেয়ে একটা সন্তান নিয়ে এতখানি স্ট্রাগল করতে পারছে, সে নিজেকে ও রক্ষা করতে পারবে। এরপর আসে তুমি চুরি করনি জেনেও তবে তোমাকে কেন বের করো দিলাম আমি? কারণ একটাই, আমি তাকে নিজে হাতে মারতে চেয়েছি, না কোনো সাক্ষী না কিছু থাকবে সে খুনে। তাই তোমাকে বের করা। এরপর প্রমন ভবে মেরেছি যে কেউ দেখে বুঝতে পারবে না তারা চিহ্ন তত্ত্বহ তারা চিহ্ন তত্ত্বা বাখু তারা চিহ্ন ন। দেখে একদম স্বাভাবিক মৃ তারা চিহ্ন তত্ত্ব মনে হবে এমন কৌশলে মেরেছি। মায়ার মুখে এসব কথা শুনে তাসকিন বাকরুদ্ধ হয়ে বসে রইল। মায়া যে কিনা অরূপকে এত ভালোবাসত সে তার স্বামীকে খুন করেছে, ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইল তারা। স্টেশনে ট্রেন থামতে মায়া নেমে গেল, খেয়ালও করল না তাসকিন। সে তখনও ঘোরের মধ্যে পড়ে। যখন তাহিনের ডাকে ঘোর ভাঙে তখন মায়াকে দেখতে পায় না। সারা রাস্তা এসব ভাবতে ভাবতে বাড়ির স্টেশনে নামে তাসকিন। একটা রিকশা ডেকে উঠে পড়ে তাতে। দ্বিধায় বকছে, সরাসরি নিয়নের বাড়ি যাবে, কি করে সামনে গিয়ে দাঁড়াবে ওই মানুষটার? মায়াদির মতো তো তারও ইচ্ছে করবে মেরে ফেলে নিয়নকে, কিন্তু অত সাহস কি আছো তার? রিকশা দাঁড় করালো নেহা ভাবির বাড়ির সামনে। তার বাড়িতেই গেল প্রথমে। তাসকিনকে দেখে নেহা ভাবি কিছু সময় তাকিয়ে রইল। চিনতে বোধ হয় কষ্ট হচ্ছে। তাসকিন আগে বলল, ভাবি কেমন আছেন? আমি। তাসকিন চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আসো। ঘরে গেল তাসকিন। বেশ অনেকক্ষণ কথা বলার পর নেহা ভাবি বলল, নিয়নের নাকি কি এক বড় অসুখ হয়েছে, শুনেছি এখন নাকি তোমার কথা বলে মাঝে মাঝে। যাবে না ওই বাড়িতে? হুম, চলুন আপনিও। নেহা ভাবি নাক কুচকাল। তাকে দেখে বোঝা যাচ্ছে যেতে ইচ্ছুক না সে, তবুও মুখের উপর না করল না। তাসকিনকে নিয়ে চলল নিয়নের বাড়িতে। তাসকিনের বুকের ভিতরটা লাফাচ্ছে ক্রমাগত। কতদিন পরে বাড়িতে ঢুকছে। একদিনে বাড়ির বউ হয়ে এসেছিল, স্বপ্ন ছিল লাশ হয়ে বের হবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হল না। বাড়ির উঠোনে পা রেখে শুনতে পেল নিয়নের কাশি আর ঘোড়ানির শব্দ ভেসে আসছে ভিতর থেকে। তাহিনকে নিয়ে বাইরেই দাঁড়াল নেহা ভাবি। তাসকিন ঘরে গেল। তাসকিনকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল নিয়ন। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। কেমন আছেন? ছোট একটা প্রশ্ন তাসকিনকে। নিয়ন জবাব দেয় না। শুয়া থেকে একটু জেকে তাসকিনের হাতটা খপ করে ধরে নেয়। তাসকিন দাঁড়ানো ছিল খাটের পাশেই। নিয়নের কাণ্ডে রীতিমতো অবাক তাসকিন। কি বলবে বুঝে উঠতে পারছে না। তাসকিনকে অবাক করে দিয়ে নিয়ন কাপা গলায় বলতে লাগল, আমায় ক্ষমা করে দাও তুমি। তোমার সাথে করা অন্যায়ের ফল আল্লাহ আমাকে দিছে, এইচআইভি পজিটিভ আমার। কথাটা শোনে বর্ষর একটা ধাক্কা খেল তাসকিন। নেহা ভাবির মুখে শুনেছে নিয়নের অনেক অসুখ, জমি জমা হারিয়ে ও টাকা পয়সা সব দিক থেকে বাজে রকমের অবস্থা। তাই নিয়নের জমি ফেরত দিতেই এসেছিল তাসকিন। তবে নিয়ন যে মরণ ব্যাধি রোগে আক্রান্ত তা শুনে সত্যি খারাপ লাগছে এখন। কিছু মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবী থমকে গিয়েছিল তার। চোখ থেকে অজান্তেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা নিয়নের আড়ালি রইল। নিজেকে শক্ত করল তাসকিন। জমি জমার ফাইলটা নিয়নের দিকে এগিয়ে দিল। আপনার জমির দলিলপত্র শাকিলা তাহিনের নামে উইল করে দিয়ে গিয়েছিল, আপনাকে ফেরত দিতে আসলাম। নিয়ন তাসকিনকে পাশে বসতে বলল, আমার প্রয়োজন নেই কিছুর, আমার পাশে একটু বসো। তাসকিন সে কথা ফেলতে পারল না। আমি জীবনে অনেক পাপ করছি, তোমারে অনেক কষ্ট দিছি, তুমি আমারে ক্ষমা করবে না। আমি জানি আমি যে অন্যায় করছি তা ক্ষমার অযোগ্য। আমার এ রোগ হওয়ার পর ঘরবন্দি হয়ে যাই, কেউ আসে না আমার কাছে। একলা ঘরে বারবার তোমার মুখটা মনে পড়তাছিল, মনে হইতাছিল মরার আগে একটা বার তোমারে যদি দেখতে পেতাম।
তবে মুখ ফুটে কখনো সে ইচ্ছা প্রকাশ করি নাই। কোন মুখে বলমু তোমারে দেখার কথা? সে মুখ আছে নাকি আমার? তবে তুমি আমারে দেখা দিলা, আমার না বলা শেষ ইচ্ছা তুমি অজান্তেই পূরণ করে দিলা। এ রোগ হইলে মানুষ বাঁচে না, আমিও কয়েক বছর বা কয়েক মাস বাঁচমু। একা বাঁচমু, আর এটাই আমার সারা জীবনের শাস্তি। তাসকিন কিছু বলল না, চুপচাপ শুনল। বুকের ভিতরটা বারবার মুচড়ে উঠছিল তার, তবুও নিজেকে শক্ত রাখল। কিছুক্ষণ ওর নিয়নকে উদ্দেশ্য করে বলল, কমা, আপনকে আমি অভিশাপ দেইনি, রাগও নেই কোনো। আপনি আপনার পাপের ফলভোগ করছেন। আমাদের ডিভোর্স হয়নি, সেই হিসেবে আপনি আমার স্বামী। তবে আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন তারপর আপনাকে স্বামী স্বীকার করতে আমার মুখে বাদে। আপনার সকল চিকিৎসা, সকল কিছুর ব্যবস্থা আমি করে যাচ্ছি। যেহেতু স্ত্রী আছি, আমি আমার দায়িত্ব পালন করি। তবে আপনার পাশে থেকে আপনাকে সঙ্গ দিতে আমি পারব না, দুঃখিত। সে যোগ্যতা আপনি হারিয়েছেন। তাসকিন বেরিয়ে এলো। নিয়ন দীর্ঘ শ্বাস টানল। জানালায় উকি দিয়ে তাহিনকে দেখল, মাচার উপর বসেছিল নেহা ভাবির সাথে। তাসকিন বেরিয়ে তাহিনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ঘর থেকে একমনে সে দৃশ্য দেখে গেল নিয়ন। মনে মনে বলল, আমার সন্তান, কিন্তু আমি তার বাবা না। আমার মতো মানুষ কারো বাবা হতে পারে না। বাবা নামের কলঙ্ক। আমার শাস্তি গোটা জীবন নিঃসঙ্গতায় কাটানো। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে? নিজেকে নিজে প্রশ্ন করল নিয়ন, যার উত্তর নেই। তাসকিনকে কিছুতেই ছাড়ছে না নেহা ভাবি। দুটো ডালভাত খেয়ে যাওয়ার আবদার তার। গ্রামে থাকতে কখনোই 1 টাকার কিছুও দিত না। বরাবরই কিপন টাইপের তিনি, তবে আজ আপ্যায়ন করছে বেশ। চলে গেলে বুঝি সবাই খুঁজে, সবাই মূল্যায়ন করে। তাসকিনের তাই মনে হল। নেহা ভাবির কথা ফেলল না তাসকিন। কাজ আছে কিছু। বিকালের মধ্যে গ্রামটা একটু ঘুরল, সকলের সাথে দেখা করল। এর ফাঁকে গ্রামের পরিচিত একজন কৃষককে জমিগুলো আবাদ করতে দিল। তার বিপরীতে ওই লোক প্রতি মাস শেষে নিয়নকে বেশ কিছু টাকা দিবে। এতে করে নিয়নের চলাফেরা, খাওয়ার খরচ হয়ে যাবে। বাকি রইল তার সেবা যত্ন আর রান্না বাড়ার জন্য লোক। তাসকিন পাড়ার একজন মধ্যবয়স্ক চাচিকে বলল, প্রতিদিন 2 বেলা কয়টা রান্না করে দিতে আর মাঝে মধ্যে নিয়নের খোঁজ রাখতে। তাকে মাস শেষে 3-4 হাজার টাকা দেওয়া হবে। মহিলা রাজি হল। তাসকিন অগ্রিম টাকা দিয়ে গেলেন মহিলাকে। সাথে বিকাশ নাম্বার নিয়ে গেল, প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে দিবে। এরপর নেহা ভাবির বাসায় খাওয়া দাওয়া করে চলে গেল তাসকিন। গ্রামের মানুষের মুখে মুখে ফুটে গেল, তাসকিন কত ভালো কাজ করেছে। কেউ কেউ বলছে, এমন স্বামীর জন্য এটুকুও করা দরকার ছিল না। আবার কেউ বলছে, যতই হোক স্বামী হয় এমন অসুখ, এ রোগ হলে মানুষ 10 তারা চিহ্ন 15 বছরও বাঁচে। আবার শারীরিক অবস্থা ভালো না থাকলে 1 বছরও বাঁচে না। নিয়নের অবস্থা ভালো না, তেমন কত দিন বাঁচবে বলা যায় না। এই সময় তার পাশে থাকা দরকার ছিল। তাসকিন সে সব কথা পিছনে ফেলে নিজের সিদ্ধান্ত অটুট। চলন্ত ট্রেনের জানালায় দূরে তাকিয়ে আছো তাসকিন। নিয়নের জন্য খারাপ লাগছে, তবে সে খারাপ লাগা দমিয়ে রাখছে। সে অপমানিত জায়গায় সে আসতে পারে না। আর এখানে আসলে চাকরিটা হারাবে, ছেলেকে মানুষ করা হবে না, সুন্দর একটা জীবন দিতে পারবে না। তাই এখানে ফিরে এসে নিয়নের সাথে থাকার কথা চিন্তাও করে না সে। মৃত্যুর আগ পর্যন্ত নিয়নের বউ হয়ে থাকবে। এই তো জীবন, এই তো সুখ ভেবেই ঘুমন্ত তাহিনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। সমাপ্ত।